আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আম, যেমনটা প্রমিস করেছিলাম আপনাদেরকে যে আম, আজকে এই 14 তারিখ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 2:30টায় আপনাদের সামনে সাইদুলকে নিয়ে হাজির হব। এবং সাইদুলকে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি। আম, সাইদুল তার আম, সাইদুলের সাথে আমরা আজকে অনেক লম্বা একটা সময় গল্প করব যে সাইদুল জামায়াতে এসেছে প্রায় 1 বছর বা তারও বেশি সময়। তার টোটাল হাউস বিল্ডিং এর জার্নি, অভিজ্ঞতা সব আজকে শুনবো। সাইদুল, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে শুভ সকাল। হ্যাঁ, জার্মানিতে এখন সকাল অ্যাকচুয়ালি। হ্যাঁ। সো আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আই হোপ আকাশ ভাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি সাইদুল। আপনি খুবই জনপ্রিয় মানুষ। আপনার কথা শোনার জন্য গাইডলাইন টু জার্মানির এই যে আজকের লাইভ, সেই লাইভ কিন্তু অনেক মানুষ অলরেডি দেখতেছে এবং আরো অনেক মানুষ জয়েন করবে বলে আমি আশা করতেছি। আম, সাইদুল, আমরা জি ভাইয়া। আমরা আপনাকে নিয়ে এর আগে আমরা কথা বলছি, লাইভ আসছে, কিন্তু সেই লাইভটা একটু অন্যরকম ছিল। তখন আমরা যখন কথা বলছি তখন ছিল আপনি মাত্র হাউস বিল্ডিংটা পাইছেন। আম, হ্যাঁ। তখন আপনার সেই হাউস বিল্ডিং টোটাল জার্নিটা নিয়ে কথা ছিল যে আপনি কিভাবে হাউস বিল্ডিং পাইছে, কিভাবে প্রিপারেশন। দেখেন, ঠিক 1 বছরের মাথায় আমাদের আজকের হাউস বিল্ডিং মানে কথা বলার টপিক পাল্টে গেছে। আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে যে আপনার এই যে জার্মানিতে হাউস বিল্ডিং করার অভিজ্ঞতা, হ্যাঁ, সেইটা আজকে আমরা শুনবো। বাট আমি যদি একটু পেছনে ফিরে যাই, যে যেহেতু পেজে তারপরে আপনি 1-1.5 বছর আগে হাউস বিল্ডিং নিয়ে জামায়াতে আসছেন, এই 1-1.5 বছরের মাঝখানে অনেকেই আমাদের পেজে নতুন আসছে, অনেকে জয়েন করছে। তো তাদের উদ্দেশ্যে যদি আপনার সাথে আমি একটু পেছনে চলে যাই, যে আপনি আসলে কিভাবে হাউস বিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন, এবং আপনি বেকারি পেশাতে হাউস বিল্ডিং করছেন, এটাই বা আপনি কেন বেছে নিলেন, সে বিষয়ে। অ্যাকচুয়ালি আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল। মানে সেটা হচ্ছে যে ডিপ্লোমা। আচ্ছা, আমি আরো শুরু থেকে শুরু করি। সেটা হচ্ছে যে কি, আমি হচ্ছে চট্টগ্রামের ছেলে। চট্টগ্রাম বলতে আমি চাটগাঁয় ভাষায় কথা বলতে পারি না। মিরসরাই মানে চট্টগ্রামের প্রথম উপজেলা দিয়ে শুরু। তো মিরসরাই হচ্ছে আমার বাড়ি, এবং মিরসরাইতে আমি হাই স্কুলে পড়ি। তারপর ক্লাস 10-এ পড়ার পর আমি হচ্ছে যে ডিপ্লোমাতে জয়েন করি, অর্থাৎ কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করব। তো ফেনী পলিটেকনিকে আমি ভর্তি হই, এবং এরপরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি হচ্ছে যে কি আহ, বাইরে পড়তে যাব, বিএসসি করতে যাব। বাইরে কোন দেশে সেটা আমি সিলেক্ট করি নাই। তো এর মাঝে হচ্ছে যে আমি মানে অনেক ঘোরাফেরা করতে পছন্দ করতাম, সাইক্লিং করতে পছন্দ করতাম। তো এর মাঝে আবার আমার হচ্ছে যে সেমিস্টার ড্রপ করলো বা অনেক অনেক ঝামেলা হইলো। তাও আমি কন্টিনিউ করে শেষ করলাম। তবে এর মাঝখানে আমি শুরু করছিলাম, অর্থাৎ যখন আমি 6th সেমিস্টারে উঠছি, তখন আমি হচ্ছে যে হাউস বিল্ডিংটা শুরু করছি। কিভাবে শুরু করছি সেটা হচ্ছে যে, যেহেতু আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, বিএসসি তে আসার ক্ষেত্রে হচ্ছে যে একটা প্রতিবন্ধকতা ছিল। সেটা হচ্ছে যে অনেক বেশি টাকা লাগতো, সেটা হাউস বিল্ডিং এ লাগতেছে না। সো আমি এরকম মানে ঘাটাঘাটি শুরু করলাম যে বিদেশে পড়তে গেলে মানে আমাকে কোন কোন মাধ্যম দিয়ে যাইতে হবে। হাউস বিল্ডিং না, তখন কিন্তু আমি হাউস বিল্ডিং সম্পর্কে জানতাম না। তো ইউটিউব, ফেসবুক এগুলো তো আছেই, পাশাপাশি গুগল ইত্যাদিতে তো ঘাটাঘাটি করতেছি। তো হচ্ছে যে ভাইয়ার ভিডিও আমার সামনে আসছিল। তো উনি হচ্ছে যে হাউস বিল্ডিং নিয়ে এরকম কথাবার্তা বলতেছে। তখন হচ্ছে যে ভাইয়ারও প্রথম দিকে শুরু করতেছে, মাত্র আমরাই প্রথম ব্যাচ ছিলাম বলা যায়। তো হাউস বিল্ডিং কি, এটা এই ওয়ার্ড জীবনও শুনি নাই। তো ওনাদের ভিডিও আসলেই মিস করতাম না, সবসময় শর্ট ভিডিও হোক আর লাইভ হোক যাই হোক সবসময় দেখতাম। এরপরে নিজেও রিসার্চ করে বের করলাম যে হাউস বিল্ডিং জিনিসটা হচ্ছে যে খুবই কনভিনিয়েন্ট একটা ওয়ে। আমাকে বাইরে যাইতে হইলে এটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়ে। এবং আমি যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, সো খুব ইজিলি আমি এটা হচ্ছে যে ক্যারি করতে পারবো, বা হচ্ছে যে বহন করতে পারবো এই খরচটা, বা আমার ফ্যামিলি এটাকে সাপোর্ট করবে। তাও হচ্ছে যে কি ফ্যামিলি শুরুর দিকে রাজি হয় না, যে আমি কার ফাঁদে পড়তেছি বা টাকা নষ্ট হবে, এই সে অনেক হ্যান ত্যান ব্যাপার ছিল। তো তাও হচ্ছে যে আমি ফ্যামিলিকে রাজি করাইছি, এন্ড তখন থেকে সেই কঠোর পরিশ্রম ভাষা শেখার ক্ষেত্রে। এন্ড এই তো এভাবে হচ্ছে যে যেহেতু বাইরে যাব, তো টাকা সেভ করার জন্য হাউস বিল্ডিংটা চুজ করা। আবার জার্মানিতে আহ, যদি যদি আসতাম, মেবি যদি বিসি তো আসতাম, তাহলে জার্মানিতে আসতাম, কারণ টিউশন ফি নাই, খুবই না, টিউশন ফি নাই। সো তবে ডিপ্লোমা করার পর নাকি যতটুকু জানি,
জার্মানিতে আসা যায় না, ডিপ্লোমাদের জন্য নাকি বিএসসি করা যায় না বা পসিবল না এরকম। তো আউসবিল্ডিংটাই বেটার ছিল। এরপরে আসি কেন আমি বেকারি চুজ করছি। ওই যে বললাম আমি ট্রাভেলিং করতে ঘুরতে পছন্দ করি। সো আমার কাছে হচ্ছে যে কি আহ, মানে প্রফেশন ফ্যাক্ট না। আর আমি হচ্ছে যে প্রত্যেক প্রফেশনকে হচ্ছে যে কি সম্মান করি। সো সেটা যেই প্রফেশন হোক। সো জার্মানরা হচ্ছে যে সব প্রফেশনকে সম্মান করে, এবং আমি যে জার্মানিতে গত 1 বছর ধরে বা 1 বছর উপর হচ্ছে বেকার হিসেবে কাজ করছি। সো আমি যদি কাউকে দেখা হলে বলি বা কারোর সাথে জার্মানদের সাথে পরিচিত হইতে গেলে যদি বলে যে আমি কি করি, যদি আমি বলি যে আমি বেকারিতে হাউস বিল্ডিং করতেছি বেকার হিসেবে, ওরা খুবই অবাক হয় এবং খুবই অ্যাপ্রিসিয়েট করে। কারণ রাতে উঠে সাপোজ রাত 1টা 1:30 বাজে কাজ শুরু করার মতো মন মানসিকতা অনেকেরই থাকে না। তো সেক্ষেত্রে আমি এটা করতেছি, ওরা মানে ভালোই অবাক হয় এবং আমাকে খুবই রেসপেক্টের সাথে দেখে। তো এই তো। আর এখানে তো হচ্ছে সবাই সবার মানে প্রফেশনকে সম্মান করে। সো ইটস রিয়েলি গুড অ্যাকচুয়ালি, যেটা আমার কাছে ভালো লাগছে। অ্যান্ড এই তো, ট্রাভেলিং করার জন্যই যে কোনো একটা প্রফেশন হইলেই চলবে, দ্যাটস ওয়াই যাতে আমি অনেক আগে জার্মানিতে আসতে পারি। তো দ্যাটস ওয়াই এটা চুজ করা। অ্যান্ড এছাড়ার কোনো ইয়া নাই, আমার পছন্দের সাবজেক্ট এমনটা না অ্যাকচুয়ালি। সো দ্যাটস ইট। রাইট। দেখেন, সাইদুল এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে জার্মানিতে যে জিনিসটা করা হয়, যেখানে প্রফেশনকে প্রফেশন মনে করা হয়, এখানে আসলে দেখা হয় না যে কে কি কাজ করতেছে। একজন মানুষ কাজ করতেছে কিনা সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, সেটাই হচ্ছে সম্মানের। কেউ যদি কাজ করে সেটাই হচ্ছে সম্মানের। হুম এখন আপনার ঠিক পাশের মানুষটাই জানবে না যে আপনার পেশা কি, আপনার প্রফেশন কি। না এবং বললে আসলে জানবে এখন না। হ্যাঁ, না বললে জানবে না, এবং এটা তাদের জন্য ইন্টারেস্টিং এর কোনো বিষয়ও না। ঠিক আছে। হুম এরকম আমাদের বাংলাদেশে যেরকম এই কে কি করে, হ্যাঁ, কোন লেভেলে জব করে, এটা সরকারি চাকরি, বেসরকারি চাকরি ইত্যাদি ইত্যাদি অনেক ক্লাসিফিকেশন আছে। সেই জিনিসটা আসলে এখানে আপনি ফেস করবেন না। হুম হুম। সাইদুল, আপনি হ্যাঁ। গাইডলাইন টু জার্মানির প্রথম স্টুডেন্ট ছিলেন, আপনি প্রথম ব্যাচের, আপনি এটা মেনশন করছেন। হুম এবং হুম। আপনি ছিলেন একমাত্র স্টুডেন্ট যে এক চান্সে বি ওয়ান পাস করে ফেলছিলেন, ফার্স্ট চান্সে। শুক্রিয়া। তাই না? এটা কানের গোড়া দিয়ে গেছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ, বাট সেটা আলহামদুলিল্লাহ সেটা হয়েছে তো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এই যে আপনার যে প্রস্তুতি জার্মানিতে আসার আগে, হ্যাঁ, ভাষা শেখা, তারপরে যে আউসবিলুং এর জন্য মানে অ্যাপ্লিকেশনের জন্য যে প্রিপারেশন, সেটা তো একটা, আপনি যেহেতু জার্মানিতে থাকেন আপনি বুঝতেছেন যে কতটা প্রফেশনাল হইতে হয় সেই অ্যাপ্লিকেশন, যদি আপনি জার্মান কোম্পানি থেকে একটা রেসপন্স পেতে চান, তাই না? হুম। তো এই যে প্রস্তুতি, তারপর আপনার ভাষা শেখা, এই আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করছেন এই জায়গায়? চ্যালেঞ্জ আসলে অনেকটা ইজি হয়ে গেছে, কারণ আমার সাথে গাইল্যান্ড জার্মানি ছিল। আমি গাইল্যান্ড জার্মানিকে এই জন্যই চুজ করছি যে যাতে আমি হচ্ছে যে ইনফরমেশনের জন্য এদিক সেদিক ছোটাছুটি না করতে হয়। আহ, আমার সাথে মানে আছে একটা টিম আছে যে আমাকে গাইড করতেছে প্রতিটা মুহূর্তে, যাতে আমি ডিস্ট্রাক্ট না হই। তো তবু হচ্ছে যে এটা আমরা ভাইয়াদের প্রথম ব্যাচ ছিলাম। ভাইয়ারা হচ্ছে যে আমাদের সাথে মানে আপনারা হচ্ছে যে আমাদের সাথে একরকম বলা যায় এক্সপেরিমেন্টাল একটা কোর্স শুরু করছিলেন, যে আমাদের দিয়েই শুরু করছেন, যেহেতু আপনারা অনেক চ্যালেঞ্জের মানে মুখোমুখি পড়ছেন, এবং আমিও পড়ছি। সেটা হচ্ছে যে কি প্রথমত আমার আব্বু আম্মুর এনআইডি কার্ডের সমস্যা ছিল। তো আপনারা আমাদেরকে সবসময় বলতেন যে আমরা তখন A1 A2 তে থাকাকালীন যে এখন থেকে যে আপনাদের ভুলগুলো আছে, অর্থাৎ আপনার ডকুমেন্টারি যত ভুল টুল আছে সেগুলো আস্তে আস্তে শুধরে ফেলার চেষ্টা শুরু করেন। সো সেখান থেকেই মানে যখন A1 শেষ করছি, A2 থেকে হচ্ছে যে কি আমরা কি করছি, আহ, অন্যরা কি করছে জানি না, সবাইকে বলা হয়েছে, তবে আমি কি করছি এই যে আমার আব্বু আম্মুর এনআইডি কার্ড সংশোধনের জন্য দিছি। যদিও এম্বাসিতে এটা চাই নাই, আমার আমার আব্বু আম্মুর এনআইডি কার্ড চাই নাই। যদি চাই তাহলে আমি কি করতাম, সো দ্যাটস আগে থেকে ঠিক করে ফেলছি। এরপরে আমার হচ্ছে যে কি মার্কশিট গুলা, তখন হচ্ছে যে আমি ডিপ্লোমা, আমার ডিপ্লোমা হচ্ছে যে কি আমি মেবি 6 সেমিস্টারে শুরু করছি। সো 7 সেমিস্টার দুইটা শেষ করছি, এরপর তো ইন্টার্নিং ছিল। সো একবারে যখন শেষ হয়েছে তখন হচ্ছে আমার মার্কশিট গুলো উঠাইতে হয়েছে অ্যাডভান্স। আমাকে হচ্ছে যে কি সার্টিফিকেটটা তো সাথে সাথে দিবে না, সো যেহেতু আমার আগে লাগতেছে, সো আমি ঢাকায় গিয়ে এগুলো রেডি করছি। তারপর হচ্ছে যে একটা অ্যাডমিট কার্ডও হারাই ফেলছিলাম, ওটা আবার তুলতে গেছি। মানে যা যা আমার দরকার ছিল সেগুলো আমি আগে আগে করে ফেলছি, যাতে হচ্ছে যে পরবর্তীতে এম্বাসিতে যখন আমি ডাক পাবো, যেহেতু একটা প্রসেসের নামছি, অবশ্যই আমি এম্বাসি ফেস করবো না, মানে একদিন না একদিন তো করবোই। সো দ্যাটস আগে থেকে সব ঠিকঠাক করে রাখছি। এই হচ্ছে কাগজপত্রের বিষয়।
এরপরে আসি যদি সিবি কিভাবে বানাবো বা হচ্ছে যে কি মোটিভেশন লেটার কিভাবে লিখবো, সেটার জন্য হচ্ছে যে কি জিটু জিটু ছিলই। তবে ওনারা হচ্ছে যা করছে সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে বলে দিছে যে এভাবে ক্রিয়েট করবেন, একটা আইডিয়া দিয়েছে, দেন আমরা নিজেরা বানাইছি। মানে ওনারা বানাই দেয় নাই, জিটু জি আমাদেরকে বানাই দেয় নাই, জিটু জি জাস্ট বলে দিছে, দেন আমরা হচ্ছে যে বানাইছি। বানানোর পর চেক করছে যে এটা কিরকম হয়েছে। যদি দেখে যে এখানে ভুল টুল হয়েছে, তো সবাই মিলে আবার বসছে যে এই জায়গায় এটা হয় না, আবার সংশোধন করা হোক। এবং আবার আহ, মানে সংশোধনের পর তারপর হচ্ছে যে এটা মানে ফাইনাল হবে, দেন এগুলা দিয়ে হচ্ছে যে অ্যাপ্লাই শুরু হবে। সো এভাবে হচ্ছে যে অ্যাপ্লাই করছি। আমি প্রায় 180টার মতো অ্যাপ্লাই করছিলাম। পরে হচ্ছে যে কি আমাকে জিটু জি অনেক সহায়তা করছে, সো একটা হাউস বিল্ডিং পাওয়ার ক্ষেত্রে। এন্ড হচ্ছে যে আর আমি পাশ করার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা মেবি 10 জন কি 11 জন একসাথে পরীক্ষা দিতে গেছি। এখানে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট, যেটা প্লাস পয়েন্ট না এখান থেকে, অর্থাৎ একটা জিনিস আপনাদের ক্যাচ করার আছে, সেটা হচ্ছে যে আমরা টোটাল 3টা ব্যাচ শুরু করছিলাম। 3টা ব্যাচের মধ্যে 15 জন করে 45 জন ছিল। 45 জন বি 1-এ আস্তে আস্তে আমরা একটা ব্যাচ হয়ে গেছি। তার মানে কতজন শুরু করছে এবং কতজন এসে শেষ করছে, এটা একটু যদি খেয়াল করেন। শুরুতে কিন্তু আমাদের মোটিভেশনটা এই লেভেলে থাকে, পরে কিন্তু আস্তে আস্তে এটা কমে যায় বা ধরে রাখতে পারে না। সো এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার মোটিভেশনটা অনেক হাই রাখা বা ধরে রাখা। আপনি বুঝতে পারতেছেন, 3টে ব্যাচে 15 15 15 করে 45 জন, শেষে এসে দেখা গেল 18 জনের মতো ছিল, 18 কি 20 জন। তার মানে আরো প্রায় 3 ভাগের 2 ভাগ বা 1.5 ভাগ, মানে অর্ধেক ঝরে গেছে। এরপর যখন বি 1 পরীক্ষা দিতে গেছি, তখন হয়ে গেছে 10 জন কি 11 জন, আরো কমে গেছে। এরপরে পরীক্ষা দেওয়ার পর মানে আমি আমার কথা বলতেছি না, পাশ করছি শুধু একজন। তার মানে আরো ঝরে গেছে। তার মানে ব্যাপারটা কি দেখেন, আহ, একটু হলে টাফ আছে যদি আপনারা ঠিকভাবে পড়াশোনা না করেন বা ঠিকভাবে যদি নিজেদেরকে হচ্ছে যে মানে মোটিভেটেড না রাখেন, ঠিক আছে। সো শুধু মোটিভেশনাল ভিডিও দেখলে হবে না বা কারো কথা শুনলে হবে না, পরিশ্রম করতে হবে, আই থিঙ্ক। সো ভাষাগত চ্যালেঞ্জটা হচ্ছে যে কি, বাংলাদেশে থাকতেও ছিল, এখানে আসার পরও কিন্তু থাকবে আপনার। যেহেতু আপনি জার্মান না, যেহেতু আপনি ফ্লুয়েন্ট না, মানে আপনার হচ্ছে যে বুঝতে সমস্যা হবে, বলতে সমস্যা হবে শুরুর দিকে, আপনি অথবা শুরুর দিকে শাই ফিল করতে পারেন, এরকম হইতে পারে। পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো ভাষাগত চ্যালেঞ্জটা আই থিঙ্ক অনেক বেশি। তো এটা হচ্ছে যত বেশি পারা যায়, শুধু বি 1 করে চিল্লায় লাভ নাই, পারলে বি 2 করে ফেলেন, ইটস মোর দেন বেটার। সো দ্যাটস ইট। রাইট সাইদুল, আপনি যেটা বলতেছিলেন যে আপনাদের সাথে প্রায় 45 জন মতো শুরু করলো, এবং আপনার শেষে বি 1 দিলেন মাত্র 10 জনের মতো গাইডলাইনটা জার্মানির এই প্রথম ব্যাচগুলা থেকে। এবং আপনি যদি ভালো করে খেয়াল করে থাকেন যে আপনারা যারা এই যে 10 জন পর্যন্ত লাস্ট টিকে ছিলেন, তারা হুম। কিন্তু মোটামুটি অলমোস্ট সবাই কিন্তু জার্মানিতে চলে আসছে দেখেন। হ্যাঁ, অলমোস্ট চলে আসছে, আগে আর পরে এটা বলা যায়। হুম। আপনি, শ্রাবন্তী, সাইদুল, হুমায়ুন, শাওন, তারপর ওই যে সুমন, সাইফ, সবাই কিন্তু মোটামুটি চলে আসছে দেখেন। তার মানে যারাই আসলে পরিশ্রমটা করছে, যারাই আপনার এই তাদের চেষ্টাটা ধরে রাখছে, 1 বছর আগে আর পরে কিন্তু সবাই চলে আসছে মার্শাল্লাহ। তো আচ্ছা, এখানে এখানে আরেকটা জিনিস মেনশন করার আছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে 10 11 জন আমরা পরীক্ষা দিতে গেছি, সবাই কিন্তু ওই লেভেলের পড়াশোনা করতো এবং ওই লেভেলের প্রিপারেশন ছিল। কোনো না কোনো কারণে তারা হচ্ছে পুরোটাই আর পুরো মানে 4টা টাইলে করতে পারে না। এটা হয়তো ব্যাড লাক হইতে পারে। ইভেন আমিও ফিল করতাম। আমি হচ্ছে যে বলি সেটা হচ্ছে যে আমার স্পিকিং মেবি খুব বাজে, সো আমি 60-এর মধ্যে পাস, আমি 61 পাইছি, মানে কানের গোড়া দিয়ে গেছে, একটু হইলে আমি ফেল, 2 কম পাইলে ফেল, এরকম হইতো। আর আমার নাম্বার সবসময় এভারেজ ছিল। আমি আমি হচ্ছে যে এভারেজে সবকিছুর দিকে নজর দিছি। মানে আমি দেখতাম অনেকে প্র্যাকটিস করতো, ওরা যখন মডিউল গুলা মানে মডেল টেস্ট গুলা করতো, তখন 30-এর মধ্যে পরীক্ষা দিলে 29 পায়, 30-এ 30 পায়, 28 পায়। আমি সবসময় এভারেজ 20 পাইতাম, 21 পাইতাম, 17 মানে 18 পাইতাম, বা ফেলও করতাম। মানে আমি একবারে পিকে গিয়ে নাম্বার পাইছি মডেল টেস্ট নিজে নিজে যখন করতাম, এমন না। আমি হচ্ছে এভারেজে চিন্তা করতে হচ্ছে আমার পাস করতে হবে, না হলে বাড়িতে আমার জায়গা দিবে না। সো আমি জাস্ট পাস করার জন্য ইয়ে করছি, জানি না এই জন্য হয়তো করছি, আই ডোন্ট নো। সো এটা দ্যাটস অল। না, সাইদুল, আমি অলওয়েজ, আমি যখনই কথা বলি, জিটু জিতে বলেন, ইউটিউবে বলেন, আমি একটা কথা অলওয়েজ বলি যে একজন মানুষ যদি মানে কনসিস্টেন্সি মেনটেন করে ঠিক 1 বছর পরিমাণ সময়, একটা বছর জার্মান ভাষা শিখে পরিশ্রম যদি করে, রেগুলার 4 5 ঘন্টা পড়াশোনা প্রতিদিন, এরকম না যে আজকে পড়বো না কাল 8 ঘন্টা পড়বো, এরকম না, প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা করে রেগুলার একটা বছর যদি কেউ পরিশ্রম করে, আপনি কি হুম। মনে করেন কিনা আসলে তার জন্য জার্মানি আসা পসিবল হাউস বিল্ডিং? অবশ্যই পসিবল, হোয়াই নট।
কনসিস্টেন্সি হচ্ছে যে মানে মেইন কি, কনসিস্টেন্সি থাকাই লাগবে, না হলে আপনি ভুলে যাবেন, পরে বোঝা হয়ে যাবে। আমাদের আহ, স্কুলের একটা ম্যাম বলতো, উনি বলতো যে আপনি যদি প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ না করেন, যে ওই দিন পড়বো, আজকে পড়া কালকে পড়বো, কালকে বললেন যে না আচ্ছা থাক পরের দিন পড়বো, তার মানে 2 দিনের পড়া এসে তৃতীয় দিনে 3 দিনের পড়া মানে একসাথে অনেকগুলো হয়ে গেছে। তো এভাবে যদি জমতে থাকে এটা পাহাড় সমান হয়ে যাবে, পরে আপনি দেখেই ভয় পাবেন যে এটা কেমনে শেষ করব। তার মানে প্রতিদিনের পড়া প্রতিদিন একটু একটু শেষ করে ফেলাটাই হচ্ছে যে উত্তম, এটা আর কি। গুড সাইদুল, এটা আপনি এখন পর্যন্ত আপনার কাছ থেকে যে গল্প শুনছি সেটা হচ্ছে বাংলাদেশে আপনি যখন ছিলেন তখনকার গল্প। এটা আসলে বেশ স্ট্রাগলিং, আমি কোনোভাবে অস্বীকার করব না। আমি স্টুডেন্ট ভিসায় আসছিলাম জার্মানিতে, আমার প্রসেস আর আপনার প্রসেস ভিন্ন ছিল, বাট হুম তারপরে আমার জন্য সেটা অনেক স্ট্রাগলিং ছিল। আমার জন্য আরো বেশি স্ট্রাগলিং ছিল যে ওই সময় আমাদেরকে গাইড করা কেউ ছিল না। বিসাক নামের একটা ফেসবুক পেজ ছিল, হুম সেখানে হুম। এত বেশি প্রশ্ন করতাম, আমি 2-4 বার ব্লকও খাইছি। হ্যাঁ। এবং আমি জাফর, আমরা যেটা করতাম যে প্রায় প্রতি সপ্তাহে এম্বাসির সামনে চলে যেতাম। হ্যাঁ, যে বসে থাকতাম, কেউ একজন ইন্টারভিউ দিয়ে বের হবে, তাকে জিজ্ঞেস করবো ভাই কিভাবে কি করছেন, কিভাবে আসছেন, যাচ্ছেন জার্মানিতে, এগুলো অ্যাকচুয়ালি আমরা করতাম। হ্যাঁ, মানে জার্মানি তো অনেকের এখন ড্রিম। তো ওই ইয়ার থেকে তখন তো আপনাদের সময় তো আসলে এত প্রযুক্তিগত অনেক ইয়া ছিল না, আপডেটও ছিল না যে এত রাইট। কিছু জানতেন। তো তখনকার বিষয়টা অনেক আলাদা অ্যাকচুয়ালি। অনেক অনেক আলাদা ছিল, বাট আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক ইনফরমেশন, অনেকেই এগুলো নিয়ে কথা বলে, ভালো ভালো ইনফরমেশন দেয়। গাইডলাইন টু জার্মানির মতো আরো অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে যারা হেল্প করার চেষ্টা করতেছে সবার জায়গা থেকে। আপনি নিজেও করতেছেন, আপনার ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আপনি আমি হচ্ছে যে টুকিটাকি পারি না, সময় হয় না অ্যাকচুয়ালি, চেষ্টা তো করি। এটাই। আম, আমার মনে হয় যে এভাবে যদি আমরা সবাই চেষ্টা করতে থাকি, আস্তে আস্তে বাংলাদেশিদের সংখ্যা, হাউস বিল্ডিং এ বাংলাদেশিদের সংখ্যা অনেক বাড়বে। এই স্বপ্ন আমি আসলে অলওয়েজ দেখি। আমার মনে আছে আমি যখন প্রথম হাউস বিল্ডিং নিয়ে কথা বলা শুরু করি, একদম যখন হাউস বিল্ডিং সিস্টেমটা ওই দুনিয়া সবার জন্য ওপেন করে দিল জার্মানি, 2021 সালের কথা বলতেছি, তখন থেকে আমি কথা বলা শুরু করছি হাউস বিল্ডিং নিয়ে। এবং গাইডলাইন টু জার্মানিও বোধহয় আমরা 2022 সালে 21 সালেই শুরু করলাম। হ্যাঁ। হুম। তো সেই জায়গা থেকে চিন্তা করলে আজকে অনেকে আলহামদুলিল্লাহ হাউস বিল্ডিং নিয়ে অনেক 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 মানুষ আসছে জার্মানিতে। তো আমি মনে করি যে এই নাম্বারটা আরো অনেক বাড়বে, কারণ আমি যখন দেখি যে ইন্ডিয়া থেকে প্রচুর স্টুডেন্ট, আপনিও জানেন মরক্কো থেকে অনেক স্টুডেন্ট, ইন্দোনেশিয়া থেকে হুম। অনেক স্টুডেন্ট, সেখানে বাংলাদেশ, ভিয়েতনাম। ভিয়েতনাম, সেখানে বাংলাদেশিদের নাম্বারটা অনেক কম। এখন বাড়তেছে ইনশাল্লাহ, আস্তে আস্তে হ্যাঁ, অনেক হবে, এবং বাংলাদেশের জিডিপি তে অনেক ভালো একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি বাংলাদেশিরা, এক্স্যাক্টলি। এজ এ আতসুবি হিসেবে। এক্স্যাক্টলি, এই স্বপ্ন সত্যি আমি দেখি। হ্যাঁ। হুম হুম। সাইদুল, আপনার জার্মান থেকে অভিজ্ঞতা শুনি। আপনি জার্মানিতে আসছেন প্রায় 1 বছর 3 মাস 4 মাস, ইন টোটাল 15 মাসের মতো হইল, তাই না? আড়াই 15। মাস, তিন হ্যাঁ, মাসের মতো হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, 15 মাসের মতো হয়েছে আপনি জার্মানিতে আসছেন, হাউস বিল্ডিং করতেছেন। এই যে প্রথম যে কয়েকটা মাস, এই ধরেন আপনি হাউস বিল্ডিং নিয়ে জার্মানিতে জার্মানিতে আসার পরে প্রথম কয়েকটা মাস কেমন কাটছে? এবং এখানে যে ভাষা বা কালচারাল যে একটা পার্থক্য, জার্মানির সাথে বাংলাদেশে আমরা যেভাবে বড় হয়েছি, আর এখানে এসে আপনাকে অন্য একটা কালচারে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, হুম হুম হুম। কোনো না রকম সমস্যা ফেস করছেন কিনা? মানে রাতারাতি চেঞ্জ হয়ে গেছে আর কি, কালচারটা বলা যায় এরকম। সো হ্যাঁ, না এটা আসলে কালচারাল শক বলে একটা কথা আছে, অতটা শকড হই নাই। যেহেতু আমি জানি যে আমি জার্মানি আসতেছি, আমাকে ওরকম ভাবে চিন্তা ভাবনা করতে হবে। তো পরবর্তীতে হচ্ছে যে আম, আমি যখন আসছি আসার পর, হ্যাঁ, আমি যখন আসছি আসার পর হচ্ছে যে প্রথমত অনেক ঠান্ডা লাগছে। এটা হচ্ছে ছোট্ট একটা কালচারাল শক বলা যায়। তো হাত মোজা আনি নাই, যে গায়ে যদিও সোয়েটার ছিল, হাতে প্রচুর ঠান্ডা লাগছে। এটা হচ্ছে যে কালচারাল একটা সমস্যা ছিল। আর হচ্ছে যে যখন আসছি, ভাষাগত প্রবলেম আসলে আমার ছিল। আমি হচ্ছে যে মানে শুনে একটু প্রথম দিকে কম বুঝতে পারতাম, এখন আলহামদুলিল্লাহ এটা একটু নেক্সট লেভেলে গেছে মোটামুটি। তো শুনে কম বুঝতে পারতাম, আর ওরা যখন দ্রুত বলতো তখন তো কিছুই বুঝতাম না, হা করে তাকাই থাকতাম, এরকম কিছু একটা ব্যাপার। দু একটা ওয়ার্ড ধরতে পারতাম এরকম। তো শুরুর দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। দেখা গেল যে আমি বেকারিতে কাজ করতেছি, তো আমাকে বললো যে সাপোজ মানে এখানে আটার বস্তা একটা নিয়ে আসতে বলছে, বাট ওখানে আটার বস্তার বিভিন্ন নাম থাকে, তো আমাকে বলতে আনতে বলছে একটা, আমি নিয়ে আসছি আরেকটা, এরকমও হয়েছে। বা আমাকে বলছে যে মানে কি বলবো হোলা বা মানে এটা কি বলে বেলুন, মানে বেলুন, রুটি বেলার বেলুন আনতে বলতেছে, আমি নিয়ে আসছি মানে ছাকনি বা এরকমও হয়েছে।
ওরা হচ্ছে শুরুর দিকে অনেক সাপোর্টিভ ছিল, যেহেতু আমি অন্য একটা দেশ থেকে আসছি, বোঝার ক্ষেত্রে ভুল হইতে পারে। সো অনেক বেশি সাপোর্টিভ ছিল। সো এই তো। আর যদি ভোকেশনাল ট্রেনিং এর ক্ষেত্রে এই যে মানে ক্ষেত্রটা বা কাজের সময়টা আর স্কুলের সময়টা যদি বলি, আমার কাছে স্কুলে যাওয়ার ক্ষেত্রে এটা মনে হয় যে আমি ছুটিতে গেছি, আর একটা শহরে যাইতে হইতো। তো স্কুলে যাইতাম, অনেক বেশি মজা করতাম। কাজ করতে হইতো না, রাত জাগতে হইতো না, মানে একটা ইয়া থাকতো। আর স্কুলে আমি মনে করি বেকারি হাউস বিল্ডিং এ যদি কেউ আসতে চায়, পড়ালেখা অত বেশি কঠিন না, যদিও আমি পড়তে বসতাম না। আমি জাস্ট এই লাস্ট কতদিন, 1 বছর বা 15 মাসের মধ্যে মেবি 3 দিন পড়তে বসছি, স্পেশাল করে বাসায় এসে পড়তে বসছি। আদারওয়াইজ স্কুলে যা পড়াইছে তাই, এবং ওখান থেকে অ্যান্সার করছি, ফেল করে নেই অবশ্য। মানে ওই এভারেজে আছি। কারণ আপনারা তো জানেনই আমি হচ্ছে যে অনেক বেশি ছোটাছুটি করি, ঘোরাঘুরি করি। So সব মিলে ওইদিকে একটু বাজে অবস্থা হয়ে গেছে। তো এখন থেকে ফোকাস করব বলে মানে সিদ্ধান্ত নিছি যে না, এভাবে আর করলে হবে না। সো ভালোভাবে হাউস বিল্ডিংটা শেষ করতে হবে, একটু ফোকাস করতেছি। তো এই তো। আচ্ছা। আম, হ্যাঁ, আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করলেন প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে, একটা ইয়াতে বেকারিতে আপনি কাজ করছেন। হুম, আমি আপনার কাজের যে পরিবেশ সেটা সম্পর্কে জানতে চাবো, এবং আপনার যে আহ, যারা সহকর্মী ছিল, হ্যাঁ, হুম, তারা হুম। কেমন ছিল, প্লাস হচ্ছে যে আপনার বসের কথা আমি বলবো না, বাট ইন জেনারেল আপনার কাজের পরিবেশ কেমন লাগতেছে জার্মানিতে? আহ, কাজের পরিবেশ, মানে সহকর্মীরা ভালো, অবশ্যই সহকর্মীরা হচ্ছে যে অনেক সাপোর্টিভ। বাট আপনাকে হচ্ছে যে কি, আমার যতটুকু অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আপনাকে শুরুর দিকে হচ্ছে যে 6 মাস পর্যন্ত হচ্ছে আপনাকে হচ্ছে যে অত বেশি, মানে এটাকে কি বলবো, যে একটা ফোর্স বলবো না কি বলবো আমি জানি না, অর্থাৎ একটু প্রেসার প্রেসার দেওয়া যে ও আরো একটু শিখুক বা আরো একটু অ্যাডভান্স হোক, এরকম কোনো ইয়া দিবে না 6 মাস পর্যন্ত বা 4 মাস পর্যন্ত, প্রোবেট সাইড বা ট্রায়াল টাইম পর্যন্ত। এরপরে যদি আপনি কোনো ভুল করেন, তারপর তারপর হচ্ছে যে আপনাকে হয়তো বা বকা শুনতে হইতে পারে, বা নাও শুনতে হইতে পারে, এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। এন্ড হচ্ছে যে আহ, আপনি হচ্ছে যে কি লেট করতে পারবেন না, অনেক বেশি পাংচুয়াল থাকতে হবে আপনাকে। সো যেহেতু আমার ক্ষেত্রে এটা রাতের বিষয় ছিল, আহ, মানুষ ঘুমাইলে তো আর বলতে পারবে না মরণের মতো, মানে ঘুমাইছি তো মরণের মতো, তাই মাঝে মধ্যে আমার লেট হইতো। এবং এটার জন্য আমি অনেক বকা শুনছিলাম। কারণ 3 দিন একবারে বেশি লেট হয়েছে, মানে আধা ঘন্টা লেটে আসছি, তারপর হচ্ছে যে 1 ঘন্টা লেটে আসছি, আর একদিন হচ্ছে যে কি মেবি 45 মিনিটের মতো। সো তখন হচ্ছে যে মানে আমি একটু লেট করছি, মানে কি, সাপোজ ওখানে কাজ করতো সাপোজ 4 জন, সো আমি আসি না মানে 3 জন হয়ে গেছে, তার মানে কাজের প্রেশারটা ওই 3 জনের উপর বেড়ে গেছে। মানে এটা সমানভাবে যায় নাই, তার মানে হচ্ছে যে কি সকালের যে জিনিসগুলা বানাবো ওগুলো ডেলিভারি হবে 6টায়, মানে 6টায় সবকিছু বের হয়ে যাবে, 7টা থেকে সেল হবে, এরকম কিছু একটা প্ল্যান ওয়াইজ থাকে। তার মানে আমি দেরিতে আসছি মানে একটা প্রেশার বেড়ে গেল বা অন্যদের প্রতি ইয়া হয়ে গেল, টাইম মতো এটা না ডেলিভারি নাও হইতে পারে। তো দ্যাটস হচ্ছে যে কি একটু বকা শুনতেও হইতে পারে। তো সেদিকে হচ্ছে সবাইকে খেয়াল রাখতে হবে, অনেক বেশি পাংচুয়াল থাকতে হবে। বেকারি বা বেকার হাউস বিল্ডিং বা পেস্ট্রি শেফ, এই দুইটা হাউস বিল্ডিং এর ক্ষেত্রে আপনাকে হচ্ছে যে কি রাতে কাজ করতে হইতে পারে, এবং আপনাকে অনেক বেশি পাংচুয়াল থাকার চেষ্টা করতে হবে। এবং সামারে আপনি যদি সামারে আপনাকে হচ্ছে যে একটু বেশি মানে ইয়া করতে হবে, কারণ সামারে সূর্য ডুবে হচ্ছে রাত 11টায় 10টায়। আমার আসলে দিনে আমি ঘুমাইতে পারি না, আমার ঘুম ঘুম আসে না। আমি হচ্ছে যে এমনও আছে, আমি সাপোজ আমি ঘুমাইছি আগের রাত্রে খুব কমই, 3-4 ঘন্টা বা 5 ঘন্টা, এর পরের দিন এসে ঘুম আর হয় নাই। আহ, দিনের বেলা আলো মানে আমার জানালার পর্দাও ছিল না, এরকম কিছু। সো ঘুম আসে না, পরে আমি সারা রাত না ঘুমায় আবার 12টা 1টা বাজার জন্য ওয়েট করছি, দেন আবার কাজে গেছি, না ঘুমায় কাজ করছি, এরকম অভিজ্ঞতা আছে আমার। কারণ ঘুমাইলে আমি উঠতে পারবো না, এরকম মানে আমার কনফিডেন্স নাই। কারণ ঘুমাইলে আমি জানি না উঠতে পারবো কি পারবো না, একটা ভয় কাজ করতো। তো পরে হচ্ছে না ঘুমায় কাজে গেছি, এরকম হয়েছে আর কি। যাই হোক, অনেক বেশি কফি খাইতে হয়েছে, 3-4 বার কফি খাইতাম কাজ করার জন্য, এরকম হয়েছে আর কি। তো এই তো। আচ্ছা, সাইদুল, আপনি কত ঘন্টা করে আসলে ডেইলি কাজ করতেন? আম, কাজ হচ্ছে যে নর্মালি যদি এটা কোম্পানির উপর ডিপেন্ড করে, কোম্পানি কিছু কিছু কোম্পানি হচ্ছে আপনাকে 8 ঘন্টা করে কাজ করতে বলবে, মানে কন্ট্রাক্ট অনুযায়ী, এবং আধা ঘন্টা হচ্ছে যে আপনি ব্রেক পাবেন। 6 ঘন্টা এখানে রুলস হচ্ছে টানা, আপনি 6 ঘন্টা কাজ করলে 30 মিনিট ব্রেক পাবেন। এরপর হচ্ছে যে বাকি 2 ঘন্টা করে কাজ শেষ করবেন, মানে দিনের কাজ শেষ করবেন, মানে 8.5 ঘন্টা আপনি কোম্পানিতে থাকবেন। আবার কিছু কোম্পানি আছে আমি দেখলাম
7.5 ঘন্টা কাজ, আধা ঘন্টা হচ্ছে যে আপনার ব্রেক, টোটাল 8 ঘন্টা আপনি কোম্পানিতে থাকবেন। এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। আবার কিছু কোম্পানি আছে সেটা হচ্ছে যে কি আপনার 8 ঘন্টা কাজের জায়গায় আপনাকে বেশিও করতে হইতে পারে, যদি এটা ছোট কোম্পানি হয়। যদি কোম্পানিটা হচ্ছে যে কি মানে এতই ছোট যে আপনাকে লাগতেছেই এরকম কিছু, এবং এই তো সেক্ষেত্রে আপনাকে বেশি করতে হইতে পারে, এবং আপনাকে নামমাত্র একটা এটা কি বলবো, ওভারটাইম, যেটা নর্মালি ওভারটাইম করলে আপনাকে হচ্ছে যে বাড়াই দেওয়ার কথা। তো সেক্ষেত্রে আমি আমি ওই স্যালারিটা পাই নাই। তো এক্ষেত্রে আমি অসন্তুষ্ট আমার আমার কোম্পানির প্রতি। সেটা হচ্ছে যে আমাকে হচ্ছে আমি যদি বলি, আমি হচ্ছে প্রতিদিন হচ্ছে যদি 1 ঘন্টা করে বেশি করি, সাপোজ 8 ঘন্টার জায়গায় আমি 9 ঘন্টা 9 ঘন্টা করলাম, আমি হচ্ছে যে পাউজে নিই না বা ব্রেক নিই না, কারণ হচ্ছে আমাকে একটা আউটকামে বা কাজ ধরাই দেয় যে এটা তোমাকে শেষ করতে হবে। তো এখন আমাকে যদি এটা শেষ করতে হয়, শেষ করতে হলে সাপোজ আমার কাজ শেষ হবে কয়টায়, 9টায় শেষ হবে। আমি কাজ শুরু করছি রাত 1টা থেকে, 9টায় শেষ হলে 8 ঘন্টায় আমার কাজ শেষ, আমার চলে যাওয়ার কথা। কাজ শেষ হোক আর না হোক এটা এটা আমার বিষয় না, আমি চলে যাব। বাট আমাকে একটা আউফ কাপে বা কাজ ধরাই দিছে, ওটা আমাকে শেষ করতে হবে। শেষ করতে হলে এটা এখন বাজবে আমার হয় 11টা না হয় 10টা সাপোজ। আমি যদি এর মধ্যে আবার ব্রেক নিই, ব্রেক নিলে এটা আবার 11:30, আমি বাসা যাবো কখন, আমার নিজের পার্সোনাল কাজকর্ম কখন করবো, সেই জন্য আমি আর ব্রেক নিতাম না। টানা কাজ করে শেষ করে চলে যেতাম। তো কখনো 10টা, কখনো 10:30, কখনো 11টা বাজতো। আমার অনেক ভিডিওতে আপনারা হয়তো বলতে শুনছি, মানে শুনেছেন যে আমি বলেছি যে আমার কাজ শেষ হয়েছে 11টায়, এখন আমি সাইকেল নিয়ে বেরোছি এই হ্যান ত্যান। তো বুঝতে পারতেছেন টানা অনেকক্ষণ কাজ করতে হইতে পারে। সো যদি ধরি প্রতিদিন আমি আহ প্রতিদিন আমি 1 ঘন্টা করে বেশি করি, সব মাসে আমাকে 3 সপ্তাহ কাজ করতে হয়, 1 সপ্তাহ স্কুল। তার মানে 3 সপ্তাহের মধ্যে 15 দিন, 5 দিন করে যদি কাজ করি, তা একদিন করে 1 ঘন্টা করে যদি 1 ঘন্টা করে যদি বাড়াই করি 15 ঘন্টা, সে জায়গায় আমার লোন রেশনুঙে বা হচ্ছে যে যে লোন সেটেল, যে স্যালারি পাই, স্যালারি একটা রসিদ আমাকে দেওয়া হয়, সেখানে উঠে রাখে যে আমি 6 ঘন্টা হচ্ছে এক্সট্রা কাজ করছি, অথচ আমি 15 ঘন্টা বা 10 ঘন্টার উপরে কাজ করছি। তো সেক্ষেত্রে আমার সাথে একটু করা হচ্ছে মনে হয়, আই ডোন্ট নো, এই আর কি। রাইট সাইদুল, আপনি নিজেও জানেন যে এটা আপনার যে কোম্পানিটা, এটা আপনার কাছে একটু এক্সেপশনাল কোম্পানি। হ্যাঁ। হুম যদি আমি আমারটার সাথে এখন একটু কম্পারিজনে নিয়ে আসি, বিকজ তাছাড়া আমার আর কারো অভিজ্ঞতা নাই এখানে। হুম দেখেন আমার এখানে আমাকে আম, জার্মানিতে কাজের যে সিস্টেম, উইকলি কাজের আওয়ার্স হচ্ছে, কিছু কোম্পানি আছে যেখানে 40 আওয়ার্স কাজ করতে হয়, কিছু হুম আছে 37 আওয়ার্স, এবং খুবই হাতে গোনা কিছু কোম্পানি আছে যেখানে 35 আওয়ার্স কাজ করতে হয় উইকলি। হুম হুম আমি যখন আমি ডিএইচএল এ কাজ শুরু করলাম প্রথম, ডয়চে পোস্ট ডিএইচএল এ, তখন আমাকে 40 আওয়ার্স কাজ করতে হতো পার পার ডে। হুম দ্যাট মিনস 8 ঘন্টা আমাকে কাজ করতে হতো, আধা ঘন্টা ব্রেক, সো 8.5 ঘন্টা আমাকে কোম্পানিতে থাকতে হতো। আর এখন আমি যেখানে কাজ করি সেখানে আমাকে 35 ঘন্টা কাজ করতে হয় উইকলি। সো আমাকে 7 ঘন্টা 6 মিনিট কাজ করতে হয়, আধা ঘন্টা ব্রেক, তার মানে হচ্ছে 7 ঘন্টা 36 মিনিট হচ্ছে আমাকে হুম কাজে থাকতে হয় বা হুম কোম্পানিতে থাকতে হয়, এরকম। তো তার বাইরে এই যে 7 ঘন্টা 6 মিনিট বললাম, এর বাইরে যদি আমি একটা মিনিটও কাজ করি বেশি, সেটা হুম আমার হুম আলাদা একটা অ্যাকাউন্টে চলে যায় সেই সময়টা। সেই সময়টার জন্য আমি আবার সেটা একটা ছুটি নিতে পারি, লিভ নিতে পারি। এখন হুম। এইটা আমি কেন বলতেছি যে আপনারা সাইদুলের কথা শুনে, সাইদুলের না, অভিজ্ঞতা থেকে আমি আপনারা- আমি 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 জাস্ট সত্য কথাটা বলতেছি আর কি। আমি হচ্ছে যে অনেস্ট কথা বলার চেষ্টা করতেছি, বা যে কথাটা সেটা হুম, বলার হুম, চেষ্টা করতেছি। এটা হচ্ছে যে সব কোম্পানি এমন না। আমার আরো এক্সপিরিয়েন্স আছে যে আম, আমি হচ্ছে যে আপনারা হয়তো বা জানেন, আমি একটা ভিডিওতে বলছি হাউস বিলুম চেঞ্জ করার করতেছি। সো আমি একটা কোম্পানি থেকে হচ্ছে যে কন্ট্রাক্ট পাইছি, এবং সেখানে কন্ট্রাক্টে এখন লেখা আছে আমাকে হচ্ছে যে কি 37 ঘন্টা, মানে সরি 38 ঘন্টা, কত 38 ঘন্টা 5, মানে 38.5 আওয়ার্স এরকম কিছু একটা লেখা আছে, তার মানে 40 ঘন্টা থেকে কম। তার মানে কোম্পানির উপর অনেক কিছু ভ্যারি করে, এবং কোম্পানিটা যদি ছোট হয় সেক্ষেত্রে হয়তো বা 40 ঘন্টার মতো কাজ করতে হইতে পারে আমার মনে হয়। তো এটা হচ্ছে যে আপনাদেরকে জানাই রাখা আর কি, আপনারা হয়তো বা এখান থেকে কোনো একটা কিছু ইনফরমেশন পাইতে পারেন, দ্যাটস ওয়াই। রাইট। এখানে আপনি যেহেতু বেশ লম্বা সময় ধরে আছেন জামায়াতে, so একটা জিনিস আপনি খুব ভালো করে জানেন যে এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের প্রতি খুবই নজর রাখা হয়, এবং এটা হুম এখানে শিওর করা হয় জামায়াতে, ওয়ার্ক লাইফ যে ব্যালেন্সটা। তো হুম আহ, আমি বলবো যে আপনার যে বিষয়টা, আপনি যেটা মধ্য দিয়ে গেছেন, হুম। আলহামদুলিল্লাহ, নট এনি মোর, মানে যেটা না না, ইটস আপনার ওকে, জন্য ফাইন। আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। হ্যাঁ, হুম সেটা আপনার জন্য একটা এক্সেপশনাল কেস ছিল। হ্যাঁ। হুম বাট এটা আপনি নিজেও বললেন যে এটাই সবসময় কেস না, মানে হুম।
তো ভয় এক্সেপশন পাওয়ার কিছু নেই। এক্সেপশনাল কিছু হইতেই পারে, এক্সেপশনাল অবশ্যই, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট রাইট। করা শিখতে হবে। জার্মানিতে আসছেন, বা জার্মানি না, পৃথিবীর যে কোনো দেশে যান, নিজের দেশ ছেড়ে, নিজের মায়ের আঁচল ছেড়ে আপনাকে একা একা অনেক কিছু করতে হবে। সো এটা এটা হচ্ছে যে রাগ করে আপনি এটা করলেন না বা এটা ছেড়ে দিলেন, এমন করলে হবে না। আপনাকে হচ্ছে যে এটা ম্যানেজ করে নিতে হবে, স্যাক্রিফাইস করার মন মানসিকতা থাকতে হবে, নিজের জন্য স্যাক্রিফাইস করতে হবে, কারোর জন্য না। সো এটা করা রাইট। শিখতে হবে, এবং আদারওয়াইজ হচ্ছে যে আপনি অনেক কিছু ভোগ ভোগ করবেন আর কি। তো অনেক কিছু ভোগ করার আগে স্যাক্রিফাইস করাটা বেটার, আই থিঙ্ক। হ্যাঁ, তাই তো ডুয়াল হাউস বিল্ডিং করতেছেন, দ্যাট মিনস প্র্যাকটিক্যাল থিওরি, হ্যাঁ। প্র্যাকটিক্যাল বেশি থিওরি কম। এই যে বিষয়টা প্র্যাকটিক্যাল এবং থিওরির মধ্যে সুইচিংটা, হ্যাঁ, হুম। এইটা আপনি আম, কেমন এনজয় করতেছেন? মানে আপনার কি মনে হয় যে খালি থিওরি হইলেই ভালো হইতো, নাকি খালি প্র্যাকটিক্যাল হইলেই ভালো হতো, না দুইটা খুবই চমৎকার একটা কম্বিনেশন? না, বাংলাদেশে যেটা হইতো আর কি, ডিপ্লোমা করছি, তো সেখানে খালি থিওরি, প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। প্র্যাকটিক্যাল ক্লাসে হচ্ছে যে মানে স্যার আসে না, তারপর হচ্ছে যে কি ক্লাস ঠিক মতো হয় না, বা প্র্যাকটিক্যাল ক্লাসে ঠিকভাবে কোনো কিছু করানো হয় না। তার মানে কি ওটা বোরিং ছিল। বাংলাদেশের যে ডিপ্লোমাটা, এটা অনেকেই স্বীকার করবে যারা ডিপ্লোমা অলরেডি করতেছেন। তো এই ক্ষেত্রে হচ্ছে যে এটা খুবই ব্যালেন্সড আমি মনে করব। কারণ আপনি হচ্ছে টানা 3 সপ্তাহ কাজ করবেন, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, আমার অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক হচ্ছে হাউস বিল্ডিং করতেছে, ওরা সপ্তাহে 3 দিন কাজ করে 2 দিন স্কুলে যায়। তার মানে এই যে আহ, মানে হচ্ছে 70-30 বা 60-40 একটা কম্বিনেশন আছে। তো এক্ষেত্রেও আছে 70-30, মানে 70% হচ্ছে যে আপনার প্র্যাকটিক্যাল কাজ, আর 30% হচ্ছে যে আপনার স্কুলে। তো স্কুলেও মাঝে মধ্যে প্র্যাকটিক্যাল করানো হয়, যেটা হচ্ছে স্কুলেও এরকম। আমি যেহেতু বেকারিতে পড়ছি, তো আমাকে হচ্ছে যে এরকম একটা মানে এটা কি বলবো, বেকিং বেকিং রুম বা এরকম কিছুতে নিয়ে যাওয়া হয়তো। সো ওখানে আমরাও মাঝে মধ্যে কাজকর্ম করতাম, এবং কিছু বানায় সবাই মিলে একসাথে খাইতাম আর কি, বেকারি আইটেম যেগুলা। তো ওখানে প্র্যাকটিক্যালি শেখানো হইতো, তবে ওখানে খুব কম। তবে যেহেতু যেহেতু আমরা প্র্যাকটিক্যালি অলরেডি কাজ করি, তো অত বেশি দরকার নাই, তাও মাঝে মধ্যে হয়। আর স্কুলের যে ব্যাপারটা, সেখানে হচ্ছে যে জার্মানিতে পড়াশোনার মানে টিচিং যে ব্যাপারটা, এটা খুবই আলাদা বাংলাদেশ থেকে। ওখানে খুবই আনন্দের মাঝে মধ্যে ক্লাস হচ্ছে ফিল্ম দেখানো হয়, মুভি দেখানো হয়। মাঝে মধ্যে হচ্ছে যে ইংলিশ ক্লাসে বিশেষ করে বেশি এরকম করা হয়, ইংলিশ মুভি অন করে রাখা হয়, মুভি দেখানো হয়। তারপর হচ্ছে যে কি বেকারি নিয়ে, বেকারির বিভিন্ন যে হিস্ট্রি, এগুলো আমাদেরকে ইউটিউব থেকে দেখানো হয়, কিভাবে কি হয়েছে না হয়েছে। বিভিন্ন মানে একবারে মানে কি বলবো, চোখের সামনে আমাদেরকে দেখাচ্ছে যে এইভাবে এইভাবে ব্যাপারটা হয়েছে বা হয়ে আসতেছে। তো কেন হয়েছে, কি আসে বিষয়, সবকিছু এভাবে মানে বলা হয় আর কি। তো আমার মনে হয় বেকারিতে বা কন্ডিটরে বা পেস্ট্রি শেফ, এই দুইটা হাউস বিল্ডিং এর ক্ষেত্রে, বা ফ্যাক ওয়েফারও যদি বলি, আহ, মানে বাক ফেয়ার ওয়েফার, মানে বেকারিতে যে মানে বেকারি আইটেম গুলা যারা সেল করবে, তাদেরকে বাক ফ্যাক ওয়েফার বা ফ্যাক ওয়েফারিন বলে। তো এই 3টা প্রফেশন, অর্থাৎ বেকার, কন্ডিটর, তারপর হচ্ছে ফ্যাক ওয়েফার, এই 3টা প্রফেশনে যদি আপনারা আসেন, তাহলে আপনাদের হচ্ছে যে পড়াশোনার জন্য অত বেশি চিন্তা করা লাগবে না। আমি মনে করি আপনারা যদি স্কুলে গিয়ে ভালোভাবে মনোযোগ দেন, ওই 5 দিন স্কুলের উইকটা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে করেন, মানে বাসায় এসে কিছু করা লাগবে না। যদি করেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। যদি শুধু ওই 5 দিন ভালোভাবে পড়াশোনা করেন, ইটস এনাফ, মোর দেন এনাফ, আই থিঙ্ক। আমি স্কুলে গিয়েও তেমন একটা মনোযোগ দিতাম না, আমি অনেস্ট কথা বলতেছি। কিন্তু হ্যাঁ, স্কুলে গিয়ে আমি মাঝে মধ্যে হচ্ছে যে মানে ব্রেক, স্কুলে যখন ব্রেক দিত, আমি হচ্ছে ভিডিও এডিট করতাম, বা হচ্ছে যে কি ক্লাসের মধ্যে হচ্ছে যে সাবজেক্ট আমার ভালো লাগতো ওইটার মধ্যে মনোযোগ দিচ্ছি, এরকম হইতো আর কি ব্যাপারটা। তো এটা যদি আপনারা না করেন, হ্যাঁ। আর এই তো এখন থেকে কিন্তু আমি ফোকাসড যে আমি ভালো করে অবশ্যই যেটা একটা হাউস বিল্ডিং শেষ করতে হবে, না হচ্ছে যে আমার জন্য নিজের জন্য প্রবলেম হবে। হ্যাঁ, হাউস বিল্ডিং আসছেন মানে বা আসবেন, আপনি কিন্তু পরীক্ষা হচ্ছে যে একবার পাশ না করলে পরবার, মানে মেইন এক্সামে পরের বার দিতে পারবেন, এরপরে কিন্তু সোজা বাংলাদেশ, ওয়ে নাই। সো এই জন্য পড়তে হবে। এই রাইট। তো। এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন যে দেখেন পড়াশোনার বিকল্প নাই, কিন্তু হাউস বিল্ডিং এ কিন্তু আপনি বারবার এক্সাম দিতে থাকতেই পারবেন না, আপনি দুইবার এক্সাম দিতে পারবেন। সো হুম। এটা সাইদুল, হাউস বিল্ডিং এর সবচাইতে আকর্ষণীয় যে বিষয়টা আমার জন্য, সেটা হচ্ছে যে আপনি তো এরকম একটা এডুকেশন নিতে পারতেছেন, পাশাপাশি সেখান থেকে একটা স্যালারি পাচ্ছেন, মানে যেটা হচ্ছে খুবই আম, আকর্ষণীয় একটা ব্যাপার। আপনারা যারা জানেন না বিষয়টা, সেটা হচ্ছে যে আপনারা যখন জার্মানিতে হাউস বিল্ডিং করতে আসবেন, আপনি তো বেসিক্যালি একটা কোম্পানিতে বসে প্র্যাকটিক্যাল কাজটা করবেন। তো থিওরিটিক্যাল কাজের জন্য আপনি একটা স্কুলে যাবেন।
ওকে, এখন এই যে প্র্যাকটিক্যাল কাজটা আপনি একটা কোম্পানিতে বসে করলেন, সেই কাজের জন্য কিন্তু কোম্পানি আপনাকে একটা স্যালারি দেবে, একটা সম্মানী দিবে। এটা হুম হুম খুবই আকর্ষণীয় একটা বিষয়। বিকজ হুম আপনি এটাকে হাউস বিল্ডিংকে, এই কারণে আমি কাইন্ড অফ এটাকে আমি জব বলি আসলে। হ্যাঁ, আমরা বলতেছি পড়াশোনা, কিন্তু আমি বলি জব। কারণ পড়াশোনা থেকে আবার কেমন মানুষ স্যালারি পায়, কিন্তু আপনি হাউস বিল্ডিং থেকে স্যালারি পাবেন। এই যে স্যালারি, জার্মানির জীবনযাপন, মান্থলি খরচ, মানে হুম হুম। এইটার সামঞ্জস্যটা, আপনি যে স্যালারি পাচ্ছেন হাউস বিল্ডিং থেকে, সেটাতে আপনার লাইফটা এখানে চলতেছে কিনা জার্মানিতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ জার্মান সরকার হচ্ছে যে কি এটা সবসময় অ্যাসিওর করে সবাইকে যাতে একটা ব্যালেন্সড স্যালারি দেওয়া হয়, এবং সেটা হচ্ছে সবার অনুযায়ী আর কি। ধরেন আমি আমার এইজ বা আমার হচ্ছে যে লেভেল অনুযায়ী আর কি, সাপোজ আমি একজন আতসবি হিসেবে আমার কত খরচ হইতে পারে, এটা হচ্ছে যে একটা পরিসংখ্যান আছে না, বা স্ট্যাটিস্টিক তো আছেই, যে কার কেমন খরচ হইতে পারে। সো ওই হিসেবে স্যালারিটা ধরা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে কম হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে সাপোজ আপনি যদি আহ বেকারি নিয়ে বা এরকম একটা সাবজেক্ট নিয়ে শহরের মধ্যে বাস করেন, বা তখন কিন্তু আপনাকে বাসা ভাড়া দিতে হবে 400 ইউরো বা 500 ইউরো। আপনি স্যালারি পাবেন কত? এখন হচ্ছে যে 930 ইউরো ব্রুটো। সো আপনাকে ট্যাক্স দিতে হবে না, বাট আপনাকে তো ইন্স্যুরেন্স দিতে হবে। হাউস বিল্ডিং এ যারা স্যালারি পাবেন, ওই স্যালারি কোনো ট্যাক্স নাই, যতক্ষণ না ইয়ারলি হচ্ছে আপনি 12,000 ইউরোর উপরে যাচ্ছেন, 12,000 কত সামথিং এরকম কিছু। তো এটার নিচে থাকলে আপনাকে ট্যাক্স দিতে হবে না। তো এখন আপনি ট্যাক্স না দিলেও ইন্স্যুরেন্স দিবেন, ইন্স্যুরেন্স দিলে আপনার 930 ইউরো ব্রুটো থেকে আপনি পাবেন মেবি 700 বা 720, 30 বা 700 থেকে কমও হইতে পারে। তো এখন এই টাকা দিয়ে আপনি যদি শহরে যান, শহরে হবে কি আপনাকে 500 ইউরো বা 450 ইউরো বা 400 ইউরো হচ্ছে বাসা ভাড়া দিতে হবে। তার মানে আপনার হাতে থাকবে আর কত? হাতে থাকবে আর সাপোজ 300 বা 200 এরকম। তো ওইটা দিয়ে আপনাকে চলতে হবে আর কি। এখন আপনি যদি ছোট শহরে থাকেন, সেক্ষেত্রে প্লাস পয়েন্ট হচ্ছে বাসা ভাড়া কম, 350, 300-র মধ্যে পাইতে পারেন। আর আমার ক্ষেত্রে হচ্ছে আমার কোম্পানি প্রোভাইড করছিল, সো সেক্ষেত্রে এটা আরো অনেক বেশি কনভিনিয়েন্ট ছিল। আমি অনেক থ্যাঙ্কফুল ওনার প্রতি, আমাকে হচ্ছে যে কোম্পানি থেকে হচ্ছে যে একটা বাসা প্রোভাইড করছে। এবং এই তো। সো খরচটা হচ্ছে যে কি আহ, আপনি চালাইতে পারবেন জার্মানির যে ইয়াটা আছে আর কি, স্যালারি আছে হাউস বিল্ডিং আতসুবি হিসেবে। তো আপনি বাড়িতেও পাঠাইতে পারবেন, এবং পাশাপাশি তো পার্ট টাইম জবও করতে পারবেন। তবে এখানে হচ্ছে যে আপনার কোম্পানি যাতে আপনাকে হচ্ছে যে অনুমতি দেয়, এরকম একটা আপনার থাকা লাগবে আর কি। কিছু কিছু ক্ষেত্রে কোম্পানিরা অনুমতি দিতে চায় না, সো কারণ আপনি ওই কোম্পানিতে কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা রাখতে পারবেন না, দ্যাটস ওয়াই এরকম বলে বলে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স এটা বলছে যে আমি চাইছি, এবং আমাকে বলছে আমি হচ্ছে যে অনুমতি দিব না, কারণ তোমাকে এখানে হচ্ছে কনসেন্ট্রেশন মানে কনসেন্ট্রেট করতে হবে, দ্যাটস আমাকে দেই নাই অনুমতি। তাও আমি করছি, সিস্টেম করে করতে হয়েছে। যাই হোক, সাইকেলটা কেনার জন্য দ্যাটস 3 মাসের জন্য করছি, এখন আর কিন্তু নাই আমার পার্ট টাইম জব। আমার এমনি যে স্যালারি এটা দিয়ে আমার চলে যায়, হয়ে যায় এই আর কি। মোটামুটি চলার মতো ইয়া হয় আর কি। বাড়িতে টুকিটাকি পাঠানো যায়, এমন না যে অনেক বেশি টাকা পাঠাই। আর আমি জানি না আমার এলাকার কোনো মানুষ এটা দেখতেছে কিনা। আমার এলাকায় নাকি আমার আম্মুরে অনেকে বলে আমি নাকি 4-5 লক্ষ টাকা ইনকাম করতেছি, যেটা আকাশ ভাইয়া করতে পারতেছে না, আই থিঙ্ক। সো এগুলো হচ্ছে বোকাস কথা, এই আর কি। আম, হ্যাঁ, লিভিং এক্সপেন্স যেটা বললেন, যেটা চলা সম্ভব। এবং আপনি আসলে আপনি যদি এখানে হাউস বিল্ডিং করেন, আপনাকে বাংলাদেশ থেকে টাকা এনে পড়াশোনা এখানে করতে হবে না। করতে হবে না। আর আরো একটা বিষয়, যে ছোট শহর বড় শহরের একটা বিষয় জার্মানিতে আছে। এটা হুম নট অনলি হাউস বিল্ডিং এর ক্ষেত্রে, এটা আপনি যদি ফুল টাইম জব করেন সেক্ষেত্রেও। আপনি ধরেন আম, বার্লিনে আপনি যে স্যালারি পাবেন, হুম। মিউনিকে যদি আপনি যান তার থেকে সেম পজিশন কিন্তু স্যালারি বেশি। কারণ কি, মিউনিক শহর হচ্ছে বার্লিন শহর থেকে অনেক অনেক এক্সপেন্সিভ। ঠিক আছে। সো আচ্ছা আচ্ছা। স্যালারি ডিফারেন্সটাও সেরকম। আবার আপনি বার্লিন থেকে যদি হামবুর্গ আসেন, বার্লিনের থেকে হামবুর্গের স্যালারি বেশি, বিকজ হামবুর্গ আচ্ছা হচ্ছে বার্লিন থেকে এক্সপেন্সিভ শহর। সো জামায়াতে এই জিনিসটা আছে। আচ্ছা, আই এটা আমি বিলিভ জানতাম আপনার না। হাউস বিল্ডিং আপনি হইতে পারে আপনার ডিফারেন্সটা, যেহেতু আপনি আগে লেনসেনে ছিলেন, এখন আপনি হামবুর্গে। সো হতে পারে, আমি জানি না আপনার বিষয়টা, বাট একটা ডিফারেন্স আই বিলিভ আছে এখানে। ঠিক আছে। হুম হুম ওকে, গুড। সাইদুল, হাউস বিল্ডিং করতেছেন, 1 বছর শেষ হয়ে গেছে, সামনে আর 1.5-2 বছর আছে হুম। আপনার। হাউস বিল্ডিং শেষ করার পর আপনার আসলে পরিকল্পনা কি? আর অনেকে জিজ্ঞেস করে, ভাইয়া আমি কি জামায়াতে হাউস বিল্ডিং করে ইউরোপে অন্য দেশে চলে যেতে পারবো, আমি কি বাংলাদেশে চলে আসতে পারবো, মানে এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? আর হাউস বিল্ডিং যদি কেউ এসে জামায়াতে করে, সে আসলে কি এই ধরনের চিন্তা ভাবনা করবে কিনা? আপনার কি মনে হয়? আমার মনে হয় না করবে। আমার বাংলাদেশ ফেরত যাবে এটা খুব কম মানুষই করবে, অনেস্টলি যদি বলি।
আহ, কারণ এখানে তো সবকিছু হচ্ছে যে আপনি নিজে নিজে যদি অনেস্ট থাকেন জার্মানিতে, আপনি কখনো কোনো জায়গায় হচ্ছে যে কি আটকাবেন না। কারণ এখানে আপনাকে আটকানোর কেউ নাই। আপনি যদি রাইট থাকেন, আপনাকে কেউ আটকাবে না। এটা বাংলাদেশে তো হচ্ছে যে আপনি অনেস্ট থাকলে হবে না। আপনি এক অনেস্ট দিয়ে কিছু হবে না, বাংলাদেশের কথা বলতেছি। আপনি পদে পদে আটকাবেন, আটকায় যাবেন। তো এখানে এই ব্যাপারটা নাই আর কি। এন্ড আপনারা হচ্ছে যে কি আউস বিলুং আসলে এর মাঝে ছুটিতেও বাংলাদেশে যাইতে পারবেন, শুধু আউস বিলুং শেষ করার পর না। সো এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই, ছুটিতে চাইলে আপনি বাংলাদেশে যেতে পারবেন। শুধু জাস্ট টাকা লাগবে আসা যাওয়ার ক্ষেত্রে। কত টাকা আপনি নিয়ে যাচ্ছেন আসতেছেন, টাকা তো লাগবে। সো এটা যদি ম্যানেজ করতে পারেন অবশ্যই যাবেন। আর আমার পরিকল্পনার কথা আর কি বলবো, সেটা হচ্ছে যে হাউস বিল্ডিং শেষ করবো আগে তাড়াতাড়ি, যে কোনো একটা হাউস বিল্ডিং। এরপরে যদি পারি হয়তো বা আমার যে একটা ড্রিম জব টপ থাকতে পারে, ওইটা নিয়ে কিছু একটা করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমি হচ্ছে অনেক বেশি ফাঁকিবাজি করছি ডিপ্লোমা লাইফে। এটা হচ্ছে আপনাদের প্রতি অনুরোধ, যারা ডিপ্লোমা করতেছেন বা এখন আমাদের এই লাইফটা হচ্ছে যারা স্কুল স্টুডেন্টস আছেন তারা দেখতেছেন। আপনারা হচ্ছে যে অনেক অনেক বেশি ফোকাসড হবেন, সময়টা আসলে নষ্ট করবেন না ভিডিও গেমস খেলে বা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। এখন বুঝতেছি যে ডিপ্লোমা লাইফে যদি আমি আমার কম্পিউটার রিলেটেড যে প্রোগ্রামিং বা কিছু একটা একটা ল্যাঙ্গুয়েজ যদি আমি শিখতাম, তাহলে হয়তো বা আমি বেকারিতে না এসে তাহলে আমি আইটিতে ডিরেক্ট চলে আসতে পারতাম। আমি কিন্তু একটা ইন্টারভিউ দিছি আইটিতে, তবে আমার হয় নাই। কারণ আমি হচ্ছে যে এক্সপিরিয়েন্সড না, আমার হচ্ছে যে অত বেশি নলেজ নাই। তো আমাকে দিবে কিভাবে? তবুও আমি ইন্টারভিউটা দিছি, তাও ভালো লাগছে। এন্ড এই তো আপনাদেরকে যেটা বলবো, আপনারা হচ্ছে যারা এই ডিপ্লোমাতে আছেন, যে প্রফেশনে থাকেন না কেন, পাশাপাশি হচ্ছে ওইটা নিয়ে ভাবেন, ওইটা নিয়ে চিন্তা করেন। এবং ওইটা নিয়ে হচ্ছে যে আগে আগে ডিপ্লোমা থাকাকালীন একটা এক্সপিরিয়েন্স করে ফেলেন বা একটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেন, একটা কিছু শিখে ফেলেন, একটা কোর্স করে ফেলেন। যেহেতু ডিপ্লোমাতে কিছু শেখানো হয় না বই পুস্তক ছাড়া, তো প্র্যাকটিক্যালি একটা কিছু শিখে ফেলেন, যেটা আপনাকে হচ্ছে একটা হাউস বিল্ডিং পাইতে, ওই সাবজেক্টে হাউস বিল্ডিং পাইতে সুবিধা হবে আর কি। আমি চাই আপনারা আপনাদের ড্রিম হাউস বিল্ডিং নিয়ে আসেন। কেন এখানে এসে হচ্ছে প্রথমে যে কোনো একটা হাউস বিল্ডিং নিয়ে আসবেন? মানে আমার চিন্তা ভাবনা যেটা আর কি, একটা হাউস বিল্ডিং নিয়ে আপাতত জার্মানিতে যাই, এরপরে পরে চেঞ্জ করব বা হচ্ছে যে কি অন্য একটা হাউস বিল্ডিং এ যাবো শেষ করার পর। তাহলে আপনার ইয়ারটা লস হচ্ছে, ইয়ারটা লস হইলো না আর কি। সো আমার মানে ডিসিশন হচ্ছে যে ইন ফিউচারে আমি চাই হাউস বিল্ডিং শেষে হয়তোবা যে হাউস বিল্ডিং করবো সেটা নিয়ে 1 বছর জব টপ করবো। এরপরে হয়তোবা অন্য হাউস বিল্ডিং শিফট করতে পারি, আবার নাও করতে পারি। তবে আমি অনেক বেশি ট্রাভেল করবো, এটা এটা শিওর। দ্যাটস ইট। না, এটা আমিও বিলিভ করি যে আপনি অনেক বেশি ট্রাভেল করবেন। এটা আপনি জার্মানি আসার পর থেকে আমি জানি সেটা না, আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আমি জানি যে আপনি জার্মানিতে এসে অনেক ট্রাভেল করবেন। ওকে। আম, এখানে একটা কথা আপনি বলছেন যে যারা স্কুল কলেজ পড়ুয়া বা ডিপ্লোমা করতেছে এই মুহূর্তে, যারা হাউস বিল্ডিং করার পরিকল্পনা করে, এই প্রশ্ন আমার হুট করে মাথায় আসলো জাস্ট, যে ধরেন একটা ছেলে এসএসসি পাশ করলো, এইচএসসি তে ভর্তি হইলো, সে এইচএসসি করতেছে এবং তার ড্রিম হচ্ছে জামায়াতে আসা হাউস বিল্ডিং নিয়ে। আর হুম। একটা ছেলে হাউস বিল্ডিং এর 2-3টা সেমিস্টার গেছে, সে জামায়াতে হাউস বিল্ডিং নিয়ে আসার কথা চিন্তা করতেছে। আসলে তার ভাষা শেখাটা কখন শুরু করা উচিত? হাউস বিল্ডিং এর জন্য নিজেকে কখন থেকে প্রিপেয়ার করা উচিত? আহ, এখন আমি বলবো, আপনি যদি ক্লাস 10-এ থাকা অবস্থায় যদি হাউস বিল্ডিং এর ব্যাপারে জেনে থাকেন, আমি বলবো ক্লাস 10 পরীক্ষা দেওয়ার পর, মানে মেট্রিক পরীক্ষা দেওয়ার পর পরে শুরু করে দেওয়া উচিত আমার আমার মতে। এরপরে যদি আসি, আপনি যদি ইন্টারে উঠছেন তারপর শুনছেন, মানে এইচএসসি তে উঠছেন দেন শুনছেন, তখনই মানে যখনই শুনেন শুরু করে দেন। মানে ডোন্ট লেট, লেট করার কোনো ওয়ে নাই। আর ডিপ্লোমা প্রথম সেমিস্টারে থাকেন, থার্ড সেমিস্টার যখন যে যে অবস্থানে থাকেন না কেন, শুরু করে দেন। কারণ আপনি যে ভাবতে ভাবতে এ- 1 ঘন্টা খালি ভাবতেছেন বা চিন্তা করতে, হ্যাঁ অবশ্যই আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু ভাববেন, হাইস্ট 1 সপ্তাহ ঠিক আছে। আপনি যদি 1 মাস, 6 মাস, 1 বছর চিন্তা করেন জাস্ট শুরু করবো কিনা, ওই সময়টা কিন্তু আপনি লস করছেন। ঠিক আছে? সো যেহেতু জার্মানি আসবেন বলে ঠিক করছেন বা এরকম করে থাকেন, তাহলে হচ্ছে আপনার শুরু করে দেওয়া উচিত ওই মুহূর্তেই। তাহলে হচ্ছে আপনি তাহলে এক স্টেপ আগাই গেলেন, না হলে পিছাই যাবেন। রাইট। বাংলাদেশি ছাত্রদের জন্য, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য হাউস বিল্ডিং আসলে কতটা উপযোগী আপনি কি মনে করেন এখানে? অনেক অনেক মানে এটা অনেক উপকারী একটা জিনিস আমার মতে। বাংলাদেশে নাই আমার মতে। বাংলাদেশের ডিপ্লোমা সিস্টেমকে এভাবে এরকম করা উচিত। শুরু একবার এরকম, আমার দরকার নেই 8টা সেমিস্টার রাখার, 6 সেমিস্টার ইটস এনাফ। মানে 3 বছর এনাফ।
পারলে 2.5 বছর করে দেওয়া হোক। এত কি পড়ানো হয়? কিছু পড়ানো হয় না হুদাই আমার মতে। সো এটা 3 বছর করে দেওয়া হোক। 3 বছর করে দিলে হবে কি তাহলে, শুরু একবার এখন তো বর্তমানে প্রথম সেমিস্টার থেকে বোর্ড সেমিস্টার, আমাদের সময় চতুর্থ চতুর্থ সেমিস্টার থেকে ছিল। সো প্রথম সেমিস্টার থেকে একটা কোম্পানির সাথে হচ্ছে যে ওদেরকে এঙ্গেজ করে দেওয়া হোক। আম, সপ্তাহে হচ্ছে 3 দিন ওই কোম্পানিতে কাজ করুক, 2 দিন ক্লাস হোক, নামমাত্র একটা স্যালারি দিক, তাও ভালো। মানে এই ছেলে পেলেদেরকে টিউশন করায় চলতে হবে না, হোস্টেলে থাকতে হবে না। তারপর হচ্ছে অনেক কষ্ট, আমি আমি ফেনীতে ছিলাম, সো আমি ব্যাচেলর ছিলাম, আমাদেরকে অবশ্যই কষ্ট করে ব্যাচেলর থাকতে হয়েছিল, বাড়ি থেকে 4-5 হাজার টাকা আনতে হয়েছিল। দেন নিজে হচ্ছে ওখানে চলতে হইতো। So এই টাকাটা যে ফ্যামিলি থেকে আনতেছে, ওই টাকাটা একটা কোম্পানির দিক, মাসে 10,000 করে দিক, ইটস এনাফ। এবং স্কুলে 2 দিন পড়াইলে, মানে স্কুল বলতে ডিপ্লোমা কলেজের 2 দিন পড়াইলে ইটস এনাফ। আমার আমার মনে হয় এর থেকে বেশি এর দরকার হয় না। ডিপ্লোমাটা হচ্ছে যে নামমাত্র একটা, মানে এডুকেশনাল সিস্টেম বাংলাদেশে এখন বর্তমানে আমার মনে হয়। জানি না, এটা আমি ভুল হইতে পারি, তবে আমার মনে হয়। সাইদুল, আরো একটা প্রশ্ন মাথায় আসছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি যদি সিজিপিএ 3.5 বা 4 পান, হুম। আপনি 1 বছর কষ্ট করে জার্মান ভাষা শিখে জার্মানিতে হাউস বিল্ডিং করতে পারবেন। তো এই সিজিপিএ দিয়ে, এই রেজাল্ট দিয়ে বাংলাদেশেও কিন্তু ভালো কিছু করা যায় না। হুম। ইজ নট ইট লাইফ চেঞ্জিং চান্স? অবশ্যই লাইফ অবশ্যই অবশ্যই চেঞ্জ হবে। সাপোজ আমার হাতে এখন একটা আইফোন আছে, এই আইফোনে আমি বাংলাদেশে ভুলেও চিন্তা করি নাই। তো এখন আমার একটা সুযোগ আছে, আমার হচ্ছে আমি তো আমি বর্তমানে আমার আর কোনো তেমন কোনো শখ নাই, আমার হচ্ছে যে যা যা করার শখ মনে হয় নিয়ে ফেলছি, কিনে ফেলছি। তো এটা তো কখনো পসিবল হইতো না বাংলাদেশে। আমি ডিপ্লোমা শেষ করছি, তো আমি যদি একটা জব পাইতাম, আমার আমার স্যালারি কত হইতো? 15,000, 12,000 এরকম হইতো। বা আমি যদি জব না করতাম, আমি আমাদের দোকানে, ফার্নিচারের দোকানে বসতাম। তো সেখানে আমি কোনো স্যালারি পেতাম না, জাস্ট দোকান টোকান দেখতাম, ব্যবসা বাণিজ্য দেখতাম। তো আমাকে হচ্ছে খরচের টাকা দিত, মাসে সাপোজ 3-4 হাজার টাকা এরকম কিছু হইতো আর কি। এরকম কিছুই হইতো, বা দিন শেষে গিয়ে আমি বিজনেসটা, মানে আব্বুর বিজনেসের হাল ধরতাম, বিজনেসম্যান হইতাম, এরকম কিছু। সেটা অন্য হিসাব। তবে জবের কথা যদি বলি, জবে আপনি কত টাকা স্যালারি পাবেন এরকম পাবেন না। এখানে হচ্ছে যে আমি যেটা বলছি, জার্মান সরকার হচ্ছে একটা ব্যালেন্সড স্যালারি দেয়, যেটা দিয়ে সবাই সুন্দরভাবে এখানে লাইফ লিড করতে পারে। আপনি এখানে বুঝবেন না যে কে কি জব করতেছে, সবার কাছে দেখবেন যে গাড়ি আছে। আবার অনেকে ইচ্ছে করে সাইকেল চালায়, গাড়ি চালাতে ভালো লাগে না, এরকম। তো সবাই হচ্ছে যে একটা ব্যালেন্সড লাইফ এখানে লিড করে। রাইট। দেখেন, জার্মানিতে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথাটা বলছি, তারপর স্যালারির একটা সামঞ্জস্যতা সাইদুলের কথায় আপনারা বুঝতে পারছেন। এখানে দেখেন, এখানে লাইফটা এমন, আমি আমার অভিজ্ঞতা থেকে 10-11 বছরের অভিজ্ঞতা থেকে যেটা শিখছি, কেউ যদি এখানে কাজ করে, পার্ট টাইম কাজও যদি করে, সেও খুব সুন্দর মতো এখানে চলতে পারবে। ঠিক আছে? হুম। এখানে আমার আমার যেসব ফ্রেন্ডকে আপনারা দেখেন, আমি বিভিন্ন ভিডিওতে বা হোয়াট এভার যেভাবে আপনারা চিনেন, আমার এখানে অনেক ফ্রেন্ড আছে, তারা মান্থলি 5 ডিজিটের স্যালারি পায়। ঠিক আছে? আমি আচ্ছা। এখনো 3 ডিজিট পাই, বাট আমার অনেক ফ্রেন্ড আছে তারা 5 ডিজিটের স্যালারি পায় মান্থলি ইউরোতে। তো তাদের লাইফ এবং আম, সাইদুলের লাইফ, আমি বলবো না যে রাত আর দিন ডিফারেন্স। অত বেশি ডিফারেন্স না। আপনি আপনি অনেক বেশি স্যালারি পেলে আপনাকে অনেক বেশি ট্যাক্সও দিতে হবে। জার্মানি ওখানে এই ব্যালেন্সটা এইভাবে করা হয়। এখানে জার্মানিতে স্যালারি কম, ট্যাক্সও কম। মানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইন্স্যুরেন্সও আপনি কম দিবেন, অন্যের ইন্স্যুরেন্স আপনি চলবেন, এরকম হয়ে যাবে ব্যাপারটা। মানে সাপোজ এখন আকাশ ভাইয়ের স্যালারি কিন্তু সাপোজ ধরলাম আমি 2,000, আমার স্যালারি হচ্ছে ধরলাম আমি 1,000। তার মানে উনি আমার থেকে বেশি হচ্ছে ট্যাক্স দিবে, আমি হচ্ছে যে কম দিব। দুইজনের এই যে ট্যাক্সটা, ওইটা দিয়ে হচ্ছে ব্যালেন্স করে আমরা দুইজনে কিন্তু সমানভাবে সেবাটা পাবো। সেবা কিন্তু কেউ কম পাবে না। সাপোজ আমি ডাক্তারের কাছে গেলে ফ্রি ট্রিটমেন্ট পাবো। তারপর হচ্ছে যে কি, আমার অ্যাক্সিডেন্ট হইলে আমি হচ্ছে যে আল্লাহ না করুক, তারপর আমি সেম সুযোগটাই পাবো। কেউ কারো থেকে কম পাবে না, কিন্তু আমি কম দিচ্ছি। তাহলে আমি একটু এখানে একটু ইয়া করি, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করি জিনিসটা। দেখেন, সাইদুল, আপনি ইন্স্যুরেন্স কত পে করেন? এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে কোম্পানি হাফ দেয়, ওয়ান আমি হাফ হান্ড্রেড দিই, এভাবে এভাবে করে একটা হিসেব আছে, স্কুলে পড়ছিলাম। সেটা হচ্ছে যে স্যালারির 2 দশমিক কত পার্সেন্ট, 3% না কত পার্সেন্ট, মানে ব্রুটোর, ব্রুটো যদি হয় 930, তো এটার 2.3% হচ্ছে আমার থেকে যাবে। আর বাকিটা হচ্ছে যে কি কোম্পানি দিবে, এরকম। দেখেন, এখানে এরকম একটা হিসাব আছে। ধরেন আপনি 1,000, 100 টাকা আপনি ইন্স্যুরেন্স দেন, বা প্লাস মাইনাস।
হুম। আমি ইন্স্যুরেন্স দিই 1,000 ইউরো মান্থলি। ঠিক আছে। এখন এই যে সাইদুলের কাছ থেকে 1,100 ইউরো আর আমার কাছ থেকে 1,000 ইউরো নেওয়া হচ্ছে, তো এটা কি সাইদুলকে আমার থেকে মানে চিকিৎসা ক্ষেত্রে কি কম সুবিধা পাচ্ছে? মোটেই না। না। একদম মোটেই না। দিস ইজ দ্য ম্যাজিক জার্মানিতে হেলথ কেয়ার সিস্টেমে, হুম। যে যার ইনকাম কম সে হেলথ ইন্স্যুরেন্সের জন্য কম টাকা পে করতেছে, যার ইনকাম বেশি সে অনেক বেশি টাকা পে করতেছে। এর দেন তারা দুইজন সমান ট্রিটমেন্ট পাচ্ছে। হ্যাঁ। সমান ট্রিটমেন্ট পাচ্ছে, এটা হচ্ছে ম্যাজিক জার্মানিতে। যে কারণে জার্মান হেলথ সিস্টেমটাকে বলা হয় বিশ্বের অন্যতম মানে প্রধান, খুবই সুন্দর হেলথ সিস্টেম। আপনি যান আমেরিকাতে কোনো হেলথ সিস্টেম পাবেন না, আপনি হুম যান হুম। অস্ট্রেলিয়াতে গরিব মানুষের জন্য কোনো হেলথ সিস্টেম নাই। ঠিক আছে। তো এই কারণে হচ্ছে জার্মানির বিষয়টা একটু ডিফারেন্ট হেলথ কেয়ার সেক্টর। বৈষম্যটা নাই, হ্যাঁ বৈষম্যটা আসলেই নাই এখানে। হচ্ছে সবাই সবাইকে রেসপেক্ট করে, যেটা ভিডিও শুরুতেই বলছি, লাইভের শুরুতে বলছি। রাইট। সাইদুল, আপনার আম, এখানে আরো একটা প্রশ্ন আমার মাথায় আসছে। আপনার এই যে 1 বছরের অভিজ্ঞতা জার্মানিতে, আমরা, আপনি যদি আমার একদম প্রথম দিকের কথা শুনে থাকেন, যখন আমরা গাইডলাইন টু জার্মানি বিল্ড করছিলাম, তৈরি করছিলাম, তখন আমি তখন ইউটিউবে প্রচুর ভিডিও করতাম স্টুডেন্টসদের নিয়ে যারা জার্মানিতে আসতে চায় তাদের নিয়ে। হুম আমি হুম। জানি না আপনি 2-4টা ভিডিও দেখছেন কিনা সেগুলা। আমি অনেক ভিডিও দেখছি, দুই চারটা না। আমি অনেক ভিডিও করতাম ওই সময়, কারণ আমার কাছে মনে হতো যে আমি যখন আসতাম তখন অনেক স্ট্রাগলিং ছিল সময়টা। এখন যেহেতু আমি অনেক কিছু জানি so আমি ইনফরমেশন গুলো ডেলিভার করতে পারবো। কিন্তু ওই সময় আমি দেখছি যে 2014 সালে আমি যখন জার্মানিতে আসছি ওই সময় অনেকে এজেন্সি ধরে জার্মানিতে আসতো, হুম। এবং প্রচুর স্টুডেন্ট ছিল। আমি যেহেতু বার্লিন ছিলাম, বার্লিনে ওই সময় প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট, এবং সবার ভিতরে না একটা কনফিডেন্টের অভাব দেখতে পাইতাম। ইটস এখন ট্রু। আমার ফ্রেন্ড ছিল, ধর আমার উঠা বসা হচ্ছে অনেক বাংলাদেশের ছিল এখানে, বাট আমার জাস্ট দিন রাত 3জন মানুষের সাথে কাটতো, জাফর, জুয়েল, নিয়াজ, এদের বাইরে আমি কাউকে চিনতামও না। এত এত বাংলাদেশি ছিল তাদেরকে চিনতাম না সেইভাবে, হয়তো হাই হ্যালো, বাট কেউ আমার ফ্রেন্ড ছিল না। আমার ফ্রেন্ড তখন ওই 3জন ছিল, এখন ওই 3জনই আছে। ঠিক আছে। আপনারা কি নিজেরাই করছেন সব প্রসেস? আমরা সব নিজেরা করছি, আমরা তো 4জনই, আমরা সব নিজেরা করছি। তো আচ্ছা। এই যে এত এত স্টুডেন্ট দেখতাম এই সময়, প্রচুর স্টুডেন্টের ভেতরে আমরা কনফিডেন্টের অভাব দেখছি। অলমোস্ট 60% স্টুডেন্টকে আমরা দেখছি পড়াশোনা না করে জাস্ট এখানে কাজ করতো। একটা সময় তারা ইটালিতে চলে গেছে, পর্তুগালে চলে গেছে, হ্যাঁ, হুম হাঙ্গেরিতে হুম। চলে গেছে। এই যে ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে। এখন ওই জায়গা থেকে আমরা কিন্তু যখন G2G করছি, আমাদের একটা এই ধরনের একটা হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে একটা স্টুডেন্ট যেন সব নিজে থেকে বুঝে শিখে একটা কনফিডেন্ট নিয়ে জার্মানিতে আসে। হুম আপনারা হুম। যদি দেখেন কিছুদিন আগে শাওনের হাউস বিল্ডিং চেঞ্জ করতে হয়েছে, শাওন কি একটুও ভেঙে পড়ছিল? একটুও ভেঙে পড়ে নাই, 2 সপ্তাহ মধ্যে হাউস বিল্ডিং ম্যানেজ করে ফেলছে। এই যে কনফিডেন্ট লেভেলটা, এইটা যদি শাওন যদি সব প্রসেস না জানতো, কিভাবে তাহলে করতে হচ্ছে সম্ভব ছিল? সম্ভব ছিল অনেক না। বেশি। অনেক স্ট্রাগলিং হইতো বিষয়টা। এই আমাদের যেটা কোর্সের যেটা উদ্দেশ্য, কনফিডেন্টটা দেওয়া স্টুডেন্টসদের ভেতরে, যেন জার্মানিতে এসে তাকে আর স্ট্রাগলটা না করতে হয়। আপনি কতটা কনফিডেন্ট ছিলেন একদম শুরু থেকে এখন? এ, আমি আমি আসলে কনফিডেন্ট আছি, কারণ কনফিডেন্ট থাকাই লাগবে, যেহেতু একা একা এখানে থাকতেছি। সো আমি ছাড়া মানে ওই মুহূর্তে, যে মুহূর্তে আমি কোনো বিপদে পড়ি বা যে মুহূর্তে আমার কোনো একটা কিছুর প্রয়োজন, ওই মুহূর্তে আমি ছাড়া আমার জন্য আর কেউ নাই। হ্যাঁ আপনারা আছেন বা অনেকে আছে, সেটা হচ্ছে যে আমাকে হচ্ছে যে সাহায্য চাইতে হবে, কিন্তু সাহায্য না চাওয়ার আগে তাহলে তো আমার নিজেকে নিজেই হেল্প করতে হবে। সো কনফিডেন্ট অবশ্যই থাকতে হবে। এবং এটা আসলে আপনি যখন একটা প্রসেসের মধ্য দিয়ে আপনি নিজেই যাবেন, আপনি জানেন যে কিভাবে কি করতে হয় না করতে হয়, তখন হচ্ছে ব্যাপারটা বুঝবেন। হ্যাঁ। এখন আপনি যদি বাংলাদেশে আসেন, আপনি একটা যাই হোক এজেন্সি হোক যাই হোক ইত্যাদি কিছু ধরলেন, আপনি কিছুই করলেন না, আপনি জাস্ট আপনার ডকুমেন্ট সব দিয়ে দিলেন, টাকা পয়সা দিয়ে দিলেন, ওরা সবকিছু প্রসেস করে দিল, আপনি জাস্ট প্লেনে উঠে চলে আসলেন। তার মানে এই যে ভিতরে কি জিনিসটা হয়েছে, কিভাবে হচ্ছে যে আপনি জার্মানি এসে পৌঁছাইলেন, ওটা তো আপনি জানেন না। আপনি একটা ইমেল লিখতে পারেন না, আপনি একটা কিছু করতে পারেন না, কল দিয়ে কথা কিভাবে বলবেন বা কিভাবে একটা জিনিস করবেন, একটা প্রসেস কিভাবে করবেন সেটা আপনি জানেন না, শিখলেন না। পরবর্তীতে তো আপনি আবার আপনাকে আবার এজেন্সি ধরতে হবে, আপনাকে আবার টাকা পে করতে হবে। না, টাকা পে করার দরকার নাই। বা ওই এক্সপিরিয়েন্সটা আপনি যখন নিজে করবেন তখন আপনি সবকিছু করতে পারবেন, মানে একটা কিছু শেখা আর কি। সো আমি বলবো এজেন্সি ধরার কিছু নাই, বা বাংলাদেশে হয়তো বা অনেক এজেন্সি আছে, এবং এজেন্সি না ধরে আপনি নিজে নিজেও করতে পারেন একবারে। নিজে নিজে কোনো কিছুই কারো মাধ্যমে করা লাগবে না। অনলাইনে অনেক অনেক রিসোর্স আছে, যদি আপনি মানে
এত বেশি কনফিডেন্ট হন যে আমি নিজে নিজে পারবো, সো আপনি এটা আসলে পারবেন। এবং আপনি যদি একটু কনফিউজড হন যে না আমার হচ্ছে যে প্রপার ইনফরমেশনটা লাগবে, আমি নিজে নিজেই করবো, সো আমি গাইডলাইন জার্নালকে মানে প্রেপার করতে পারি, সো যদি আপনার ভালো মনে হয়। আর এই তো দ্যাটস ইট। রাইট, দেখেন, এরকম না, অনেকে আসতেছে নিজে নিজে করে। হুম হুম আপনাকে হুম। এই জিনিসটা করতে হবে, জাস্ট অনলাইনে আপনাকে বসতে হবে, রিসার্চ করতে হবে, জিনিসগুলো নিয়ে ঘাঁটতে হবে। এটা রকেট সায়েন্স না, আপনি খুব সুন্দর মতো নিজে নিজে আসতে পারবেন, আপনার কারো কোর্স করার দরকার নেই, কোথাও যাওয়ার দরকার কিছু নেই। করা লাগবে না, হ্যাঁ। আপনি নিজে নিজেই পারবেন। বাট এট দ্য এন্ড যদি নিজে নিজে না পারেন মনে হয়, তখন আপনাকে হেল্প করার জন্য আপনি অনেকে আছে এখানে, জাস্ট আপনাকে চোখ খুলতে হবে। কিন্তু দয়া করে কোনো এজেন্সির কাছে যায়েন না, তাহলে ওই যে কনফিডেন্টের অভাব, ঝরে যাওয়ার কথা বললাম, সেই ঘটনা ঘটবে। হতে পারে, হ্যাঁ। আইদুল, ওই জায়গায় আপনার কাছে আমার প্রশ্ন, যে গাইডলাইন টু জার্মানি যে কোর্সের যে উদ্দেশ্য, সেই কনফিডেন্টটা দেওয়া, গাইডলাইন টু জার্মানি সেই জায়গায় সফল কিনা? হ্যাঁ, আমি মনে করি অবশ্যই সফল, কারণ আমাদেরকে হচ্ছে কোনো কিছু মানে একবারে তৈরি করে দেওয়া হয় না। শুরুতে যে বললাম আনসাইভেন বা কাভার লেটার আমি কিভাবে তৈরি করব, আমাকে জাস্ট বাংলায় বলে দিছি, জার্মান ভাষায় বলে দিছি এমনটা না, যে বাংলায় বলে দিছি আপনি এভাবে এভাবে শুরু করবেন, এই জায়গায় এই কথাটা লিখবেন, এভাবে লিখবেন। সো আমরা হচ্ছে নিজে নিজে আবার এটা লিখছি, লেখার পর হচ্ছে আমি, সরি, আমি হচ্ছে তারপর ভাইয়াদেরকে দেখাইছি যে এটা আমি এভাবে করছি, হয়েছে কিনা দেখেন, ওনারা দেখছে এটা হয়েছে কিনা, না হইলে আবার হচ্ছে যে বলছে যে আবার বাংলায় বলছে যে এটা এই জায়গায় কারেকশন করতে হবে, এই জায়গায় এটা লিখলে মেবি বেটার হয়। So আবার ওটা করছি, দেন এট দ্য এন্ড এটা হচ্ছে ফাইনাল করছে সবাই মিলে বসে। তার মানে এমন না যে আমাদেরকে হচ্ছে আনসাবেন একবার লিখে দিছে, দেন আমরা হচ্ছে যে জাস্ট খালি অ্যাপ্লাই করছি, খালি অ্যাপ্লাই করছি না, আমরা নিজেরাই সবকিছু করছি, অ্যাপ্লাই সবকিছু আমরা নিজেরাই করছি। মানে এই যে আমি হচ্ছে বললাম যে হাউস বিল্ডিং আমি চেঞ্জ করার প্ল্যান করছি, সো আমি হচ্ছে যে একসাথে হচ্ছে যে তিনটা হচ্ছে যে ইন্টারভিউ ম্যানেজ করছি, মানে আহ, 10 দিনের মধ্যে, বেশি দিন, কারণ আমি সময় পাই না, যেহেতু বেকারিতে কাজ করি, পাশাপাশি হচ্ছে যে কি আবার অ্যাপ্লাই করা বা ইয়া করা। সো এটা পসিবল হইতো না যদি আমি হচ্ছে যে এটা না শিখতাম বা আমাকে কেউ যদি না শিখাইতো। তো আপনি এটা বাংলাদেশেও আপনি নিজে নিজে পারবেন, আহ, নিজে নিজে সত্যিই পারবেন। এবং আপনি যদি এই যে বললাম যদি কনফিউজ থাকেন যে আমার কারো হেল্প থাকলে মনে হয় ভালো হয়, আমার থেকে উপর থেকে একটা সাপোর্ট বা একটা গাইড যদি থাকলে ভালো হয়, তাহলে জিটুজিকে আপনি চুজ করতে পারেন। এট দ্য এন্ড আপনার উপকারে আসবে অবশ্যই। সাইদুল, বাংলাদেশ থেকে যারা বেকারি হোক অথবা অন্য কোনো প্রফেশন হাউস বিল্ডিং করতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি? আপনার অভিজ্ঞতা থেকে আপনার পরামর্শ কি? অনেক অনেক জার্মান ভাষা শিখতে হবে, নাম্বার ওয়ান পরামর্শ। মানে আপনার এরকম কোনো একটা লিমিট রাখা যাবে না যে আমি A1-এ 1000টা ভোকাবুলারি, শুধু 2000, তারপর B1-এ আমি 4000 শিখবো না। মানে উনবেগেন্সড, একবারে যত বেশি পারেন, আনলিমিটেড, যা যা পারেন চোখের সামনে যা দেখবেন, সেটা আপনি বাংলা জানলে তাহলে হচ্ছে আপনি জার্মানটা শিখে ফেলেন, ঠিক আছে? মানে বাংলা জানেন তো, বাংলা জানলে, যেহেতু বাংলা টু জার্মান এরকম কোনো ডিকশনারি নাই আই থিঙ্ক, সো থাকলে থাকতে পারে, যদি থাকে তাহলে হচ্ছে যে ডিরেক্ট এটা মানে ডিকশনারি করে ওটা শিখে ফেলেন সাথে সাথে। চোখ একটা জিনিস পড়ছে, আমি এখনো করি। সাপোজ আমি রাতে শুইছি, মাথায় একটা জিনিস চিন্তা আসলো, আচ্ছা তাহলে এটা জার্মান কি, তো এটা হচ্ছে যে আমি সাথে সাথে দেখে ফেলি, এরকম। সাথে সাথে দেখে ফেললে আপনি একটা কিছু শিখলেন। তো এভাবে আপনি উনবেগ্রেন্সড, মানে কোনো দরকার নাই আপনার লিমিটেশন রাখার যে আমি A1-এ এতটা শিখছি, ইটস এনাফ, এই রুতে উঠলে তারপর আমি আরো শিখবো না। প্রতিদিন হচ্ছে যে হাঁটতে চলতে ফিরতে হচ্ছে যে সবকিছু হচ্ছে যে এভাবে আস্তে আস্তে করে এগোবেন আর কি। সো জার্মান ভাষাটা হচ্ছে যে মেইন, বেকারি হাউস বিল্ডিং না, যে কোনো হাউস বিল্ডিং আপনি কিন্তু এখানে ভাষাগত একটা প্রবলেমে পড়বেন। আপনি একবারে ভাষায় B2 করে আসলে আমি মনে করো প্রথম প্রথম মাসটা আপনি এখানে একটু মানে প্রবলেমে পড়বেন, যে আহ, ভাষাগত প্রবলেম, মানে ওরা একটু দ্রুত বলবে বা হচ্ছে শুনে বুঝবেন না, এরকম একটা প্রবলেমে পড়বেন। এরপরে হচ্ছে যে পরামর্শ পরামর্শ আর কি দিব, পরামর্শ হচ্ছে যে আপনাকে হচ্ছে যে অনেক বেশি হচ্ছে যে কনসিস্টেন্ট থাকতে হবে। এবং এই যে বলছি ভাষা যখন আপনি প্রিপারেশন নিচ্ছেন যে আপনি জার্মানি আসবেন, তখন থেকে আপনার কাগজপত্র মানে ডকুমেন্টস সবকিছু রেডি করে রাখবেন, যাতে কোনো কিছু ভুল না থাকে। আমি মনে করি পাসপোর্ট আর সার্টিফিকেটটা মিল থাকলে হইলো। আব্বু মোর এনআইডি এটা মেবি মেইন ফ্যাক্ট না, যেহেতু আমার ক্ষেত্রে এটা হয় নাই, চাই নাই, জানি না অন্যদের ক্ষেত্রে চাইছে কিনা, বা আমার অনেক ফ্রেন্ডসদের ক্ষেত্রে চাই নাই, সো আই থিঙ্ক এখানে চাইবে না। কারণ জার্মান এখানকার কালচার তো এরকম, এখানে কিন্তু বিয়ে হয় না, বিয়ে ছাড়া হচ্ছে বাচ্চা কাচ্চা হয়, সো ওই ক্ষেত্রে বাবার নাম কি দিবে, মার নাম কি দিবে, সো ওই আমার মনে হয় ওই দিক থেকে এটা মনে হয় বাবা, মানে মা বাবার নাম কোনো ফ্যাক্ট না আই থিঙ্ক।
আমার মনে হচ্ছে এরকম। আমি এখানে এসে একটু বুঝতে পারছি আর কি ব্যাপারটা। সো মেইন জিনিস হচ্ছে আপনার পাসপোর্ট আর সার্টিফিকেট যাতে এক থাকে, এবং এদিকে খেয়াল রাখবেন। আর নার্সিং হাউস বিল্ডিং এ যদি আসেন, আপনার মোটিভেশনটা আরো এই লেভেলে থাকতে হবে। নার্সিং হাউস বিল্ডিং এ কিন্তু আপনাকে মানে কাজগুলা, আপনাকে অত বেশি পরিশ্রম করতে হবে না। তবে কাজটা একটু হচ্ছে যে কি, আপনি হচ্ছে যে এটা বুঝতে পারতেছেন, আপনি নার্স হিসেবে আসছেন, কারো সেবা করবেন। সো একটা আপনি যদি একটা হসপিটালে থাকেন, কেউ যদি হচ্ছে যে কি কোমায় থাকে সাপোজ, আপনি তাকে কিভাবে মানে সেবা করবেন আপনি বুঝতে পারতেছেন। কারণ ওই লেভেলের হচ্ছে যে একটা মোটিভেশন নিয়ে আসতে হবে যে আমাকে এরকম এরকম কাজ করতে হইতে পারে, সো আমি এটা করার জন্য প্রস্তুত। এবং এই তো মানে এরকম প্রিপারেশন থাকা লাগবে আর কি। আর যদি আরো অন্যান্য প্রফেশন হয়, সেক্ষেত্রে ওরকম রিসার্চ করে আপনাকে বের করতে হবে যে আমার কি কি হচ্ছে যে জানা লাগবে অ্যাকচুয়ালি, বা ওইটার জন্য আমি প্রস্তুত কিনা। আর আরেকটা পরামর্শ যদি দেই, সেটা হচ্ছে যে আপনারা যদি আহ, ভাষাটা ইমপ্রুভ করতে চান বেশি, যে আমি জার্মানিতে আসবো আমার ভাষাটা ইমপ্রুভ হবে খুব তাড়াতাড়ি, তাহলে আমি বলবো আপনি সেলসম্যান হিসেবে আসবেন, ফ্যাকওয়েফা। সেটা হোক কোনো একটা সুপার শপে, সেটা হোক কোনো বেকারি ফ্যাকওয়েফা, যাই হোক। কারণ আপনি এখানে প্রতিনিয়ত কাস্টমারের সাথে কথা বলবেন, কথা বলতে বলতে আপনি আপনার যে জড়তাটা আরো বেশি কাটিয়ে উঠতে পারবেন। এমন না যে আপনি বলতে পারেন না, অবশ্যই বলতে পারেন, তখন আপনি আরো বেশি অনেক দ্রুত বলতে পারবেন বা ফ্লুয়েন্ট হবেন, এরকম হবেন আর কি। এবং অনেক মানুষের সাথে মিশবেন। এখানকার আমরা বাংলাদেশে কিন্তু ধরেন আমরা ভাব সম্প্রসারণ করছি, বা বাংলার অনেক কথা থাকে বাংলাদেশি, ছোট ছোট কিন্তু মিনিং অনেক বেশি। তো এরকম জার্মানিও আছে, ঠিক আছে। সো তখন হচ্ছে যে এগুলো আপনি এরকম অনেক কিছু জানতে পারবেন এই যখন সবার সাথে মিশবেন। সো ফ্যাক ওয়েফার হচ্ছে যে চুজ করতে পারেন যদি আপনি ভাষাটাকে ইমপ্রুভ করতে চান খুবই তাড়াতাড়ি, আমি মনে করি। সো দ্যাটস ইট। রাইট। এখানে পাশাপাশি আমি এটাও অ্যাড করে দিই, যদি আপনারা এই যে সাইদুলের মুখে আজকে আপনারা ফেরোফার শব্দটা শুনছেন, যদি এখন থেকে কেউ চিন্তা করেন যে না, আমি ফ্যাকওয়েফার হিসাবে জামায়াতে হাউস বিল্ডিং করতে চাই, এখানে আপনার ভাষার দক্ষতাটা কিন্তু আরেকটু বেটার হইতে হবে। বিকজ আপনি যখন একজন সেলসম্যান হিসাবে জামায়াতে হাউস বিল্ডিং পাইতে চাবেন, আমি বলবো যে অ্যাটলিস্ট আপনাকে B2 করে তারপর ট্রাই করা উচিত। কারণ আপনার যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু অবশ্যই তারা দেখবে যে যেহেতু আপনি সেলসম্যান, আপনার কমিউনিকেশন স্কিলটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার এক্সপ্রেশনটা কিরকম সেটাও দেখতে হবে, কারণ আপনাকে সবসময় হাসি খুশি ভাবে হচ্ছে যে মানে সার্ভিস দিতে হবে আপনার যে কাস্টমার গুলা, মানে খুব সুন্দরভাবে আপনাকে সার্ভিস দিতে হবে। খুব সুন্দরভাবে যেটাকে বলে বেডিং নেন, সো আপনাকে ভালোভাবে বেডিং করতে হবে, যাতে হচ্ছে যে কাস্টমার সন্তুষ্ট হয়, ঠিক আছে। সো এখানে হচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশন অনেক ভালোভাবে দেখানো হয়। হ্যাঁ, আপনি হচ্ছে যে সাপোজ মানে বেকারি ফেক ওয়েফারে আপনি হচ্ছে যে সাপোজ এখানে অনেকগুলা মানে বেকারি আইটেম থাকে, সো আপনি বেকারি আইটেম সাজাতে থাকলেন কিন্তু আপনার পিছনে কাস্টমার ওয়েট করতেছে, দাঁড়ায় আছে, এটা কিন্তু হবে না। আপনি আগে ওকে হচ্ছে যে কি বিদায় দিবেন, দেন আপনি আপনার আদার কাজগুলা করবেন। তো এরকম অনেক কিছু আপনাকে করা লাগবে। হ্যাঁ, মানে সুন্দরভাবে কথা বলা লাগবে, সুন্দরভাবে জিজ্ঞেস করতে হবে আপনার কি লাগবে না লাগবে, সো এভাবে কথা বলতে হবে আর কি। রাইট। সাইদুল, আমি আমরা ঠিক 1 ঘন্টা ধরে কথা বলতেছি, 1 ঘন্টা 3 মিনিট ধরে। ইটস লম্বা টাইম। আমি অলরেডি থ্যাঙ্কফুল আপনার প্রতি যে আপনি এত লম্বা সময় দিচ্ছেন। এখন 235 জন মানুষ কমেন্ট করছে। আমার মনে হয় না কমেন্টে যাওয়ার সুযোগ আছে আসলে 200। আমরা একজন দুইজনকে আনসার করতে চাই না, আনসার করলে সবাইকেই করতে চাই, সবার কমেন্টের আনসার। বাট 233টা 235টা কমেন্ট নেওয়ার সুযোগ এই মুহূর্তে সত্যি আছে বলে আমি মনে করতেছি না। বাট আমি বিলিভ করি যে আপনারা যদি এই লম্বা ভিডিওটা আরেকবার দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনাদের যে যার মনে যাই প্রশ্ন থাকুক না কেন, এই ভিডিওর ভেতরে সেই প্রশ্নের আনসার আছে বলে আমি মনে করি। অবশ্যই। আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনার জার্মানিতে যে হাউস বিল্ডিং করার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনার লাস্ট কথা শুনবো সবার উদ্দেশ্যে। আমার লাস্ট কথা কি বলবো, আমি আসলে নিজেকে হচ্ছে যে অত বেশি, আমি খুবই নগণ্য একজন মানুষ, খুবই ছোট একজন মানুষ। আহ আমি হচ্ছে খুব মানে অজপড়া গায়ের একটা ছেলে। ওখান থেকে আসছি এখানে। সো আমার থেকে আপনারা কি শুনবেন, আমি হচ্ছে যে বলবো সবাইকে অনেক বেশি স্ট্রাগল করতে, সবসময় অনেস্ট থাকতে, এবং এই তো আহ আর কি বলবো, সবাই হচ্ছে যে সুন্দরভাবে পড়াশোনা করবেন, ভালোভাবে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখবেন, যাতে এখানে এসে আপনাকে কোনো মানে হ্যাসেল পোহাইতে না হয়। এবং এখানে অনেক মাস্টার্স করতে আসে, ব্যাচেলর করতে আসে, অনেকের সাথে পরিচয় হয়,
দেন ওনারা বলে যে ভাই জার্মান ভাষা তো পারি না, অনেক বেশি কষ্ট হয় কোনো কিছু কিনতে গেলে, কোনো কিছু খাইতে গেলে, বা কোনো মানে চলাফেরা করতে গেলে। হ্যাঁ। আর আপনি আপনি যদি জার্মানি আসাকে মানে একটা ড্রিম হিসেবে দেখেন, আমি মনে করবো আপনি অনেক বেশি ভালো একটা ডিসিশন নিছেন, কারণ জার্মানি অনেক সেফ। আপনি এখানে, আমি এখানে একা একা অনেক জায়গায় ঘুরছি, একা একা, মানে রাত 2টা 3টা, মানে পুরা দিন আমি 24 ঘন্টার মধ্যে আমি পুরা জার্মানি না, মানে জার্মানি অনেক জায়গায় ঘুরছি একা একা। তো আমি অনেক বেশি সেফ। সো এই সেফটির জন্য হইলেও আমি মনে করি জার্মানিকে চুজ করা উচিত আপনার, এবং যদি আপনি করে থাকেন, ইটস এ গুড আইডিয়া। আর হ্যাঁ, আমি হচ্ছে যে বর্তমানে যে প্ল্যান, মানে আমি এটা রিভিল করতে চাচ্ছি না। সো সেটা আমি আমার চ্যানেলে বলবো। আমি হচ্ছে যে অনেক অনেক গল্প বাকি আছে, বা অনেক কথাবার্তা বাকি আছে আপনাদের সাথে। সো সবাইকে হচ্ছে যে কি বলবো, আমার চ্যানেলে যা ভিডিও গুলো দেখতে, বা হচ্ছে যে কি কি বিষয়ে ভিডিও দেখতে চান জানাইতে। এবং আমি আসলে ট্রাই করতেছি অনেক কিছু জানাইতে, কিন্তু সময় হচ্ছে না, আপাতত একটু অগোছালো আছি আমি। সব মানে অনেক কিছু হচ্ছে যে নতুন করে শুরু করতে যাচ্ছি, বলা যায় কাইন্ড অফ অনেক বেশি ফোকাসড হইতে যাচ্ছি। সো এই সবকিছুর পিছনে একটা কাহিনী আছে, গল্প আছে, সবকিছু বলা হবে আমার চ্যানেলে। সব সবাইকে হচ্ছে যে কি দাওয়াত রইলো আর কি আমার চ্যানেলে। দ্যাটস ইট, আর কি বলবো, কিছু বলার নেই। দ্যাটস থ্যাংক ইউ অল। সাইদুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে এই যে 1 ঘন্টা প্লাস সময় ধরে আমাদের কথাগুলো শুনলেন, আমি বিলিভ করি যে আপনাদেরও স্বপ্ন হচ্ছে সাইদুলের মতো জার্মানিতে আউসবিল্ডিং নিয়ে আসা, যে কারণে আপনারা এতক্ষণ এত লম্বা সময় ধরে সাইদুলের গল্প শুনতেছিলেন। এবং সব কথার শেষ কথা, সাইদুলের কথা থেকে আপনারা বুঝতে পারছেন যে পরিশ্রম ইজ দ্য কি। আপনাকে পরিশ্রম করতে হবে, জার্মান ভাষা আপনাকে শিখতে হবে, কারণ আউসবিল্ডিংকে যদি আপনি একটা তালা মনে করেন, তাহলে সেই তালাকে খুলতে হলে আপনার একটা চাবির প্রয়োজন, যে চাবিটা হচ্ছে আসলে আপনার জার্মান ভাষা। হ্যাঁ, তো ট্রু। জার্মান ভাষায় ফোকাস করেন। আম, আপনি যে যত ভালো জার্মান ভাষা শিখতে পারবেন, জার্মানিতে এসে আউসবিল্ডিং করতে পারার সম্ভাবনা তার তত বেশি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, যারা এতক্ষণ জুড়ে এই ভিডিও দেখলেন। লাস্ট আমি একটা কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যারা গাইডলাইন টু জার্মানির আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সের প্রতি আগ্রহী, যে কোর্সটা সাইদুল নিজেও করছে, সেটার পরের ব্যাচ শুরু হবে মে মাসের 1 তারিখ থেকে। আপনারা যারা আগ্রহী আছেন, অবশ্যই গাইডলাইন টু জার্মানি মেসেঞ্জারে যোগাযোগ করবেন, এবং এপ্রিল মাসের 25 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবেন। ভালো থাকবেন সবাই। পরে আবারও কোনো এক সময়, হয়তো 1 বছর, আরো 2 বছর পরে সাইদুলকে নিয়ে আবার অবশ্যই। সাইদুলের ফুল টাইম জবের অভিজ্ঞতা শুনবো, তখন হাউস বিলং শেষ করার অভিজ্ঞতা শুনবো তখন, ইনশাল্লাহ। হ্যাঁ। ইনশাআল্লাহ, সমস্যা নেই। দোয়া করেন সবাই। তো রাইট। তো আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সাইদুল, হ্যাঁ আপনার হ্যাঁ, অবশ্যই সবার জন্য শুভকামনা। সবার মানে পথটা যাতে অনেক বেশি সহজ হয়, সুগম হয়, তো সেজন্য দোয়া করি। এবং আমার জন্য সবাই দোয়া করবেন, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে এখানে যে লাইফটা সেটা আরো সুন্দরভাবে লিড করতে পারি। এই তো, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ